ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকিব ক্লাসরুম। তো আজকে আমি হাজির হয়েছি HTML এর সিরিজের 5 নম্বর ভিডিওটি নিয়ে, এবং এই পার্টের মধ্যে আমি আলোচনা করব টেবল ট্যাগ নিয়ে। অর্থাৎ টুডে মাই টপিক ইজ ইউজ অফ টেবল ট্যাগ, হাউ ক্যান উই ডিজাইন এ টেবল ইন HTML ফাইল ইউজিং টেবল ট্যাগ। এবং এই টেবলটাকে ডিজাইন করতে হলে আমাদেরকে কি কি মনে রাখতে হবে এবং কি কি জানতে হবে, আমি এই বিষয় নিয়ে এই টিউটোরিয়ালটির মধ্যে ইন ডিটেইলস আলাপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এই টেবলটাকে ডিজাইন করার জন্য আমাদেরকে কি কি ট্যাগ মনে রাখতে হবে এবং কি বেসিক নলেজ প্রয়োজন হবে এই টেবলগুলোকে ডিজাইন করার জন্য, বা আমরা কিভাবে অত্যন্ত জটিল কাঠামোর টেবলগুলোকে ডিজাইন করতে পারি এই সম্বন্ধে আলোচনা করব। তো এখানে আমি 1 2 3 4 5টা টেবল নিয়েছি, এবং এই টেবলগুলো ডিজাইন করার মাধ্যমেই আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে আমরা খুব সহজে টেবল ডিজাইন করতে পারি। এবং আমি মনে করি যে যদি আমরা এই 5টা টেবলকে নিয়ে প্র্যাকটিস করি, তাহলে বাকি যত টেবল থাকুক না কেন, যেমন কাঠামোর টেবল থাকুক না কেন, আমরা ইনশাআল্লাহ এটাকে HTML কোডের সাহায্যে কোডিংটা করতে পারবো। তো আমি আমার এই ভিডিওর মধ্যে এই টেবল নিয়ে ইন ডিটেইলস আলাপ করার চেষ্টা করব। সুতরাং একটু আমরা দেখি। প্রথমেই আমরা এই টেবলের স্ট্রাকচারটাকে একটু দেখি, খেয়াল করো। ধরো আমরা এই প্রথম টেবলটাকে নিয়ে একটু কাজ করি। প্রথমে একটু তাকাই যে এখানে আমি একটু বড় করে আঁকি, একটু জুম করে আঁকি। খেয়াল করো যে এইখানে আমরা যদি একটু জুম করি, তাহলে আমরা প্রথম টেবলটাকে এইভাবে দেখতেছি। ওকে, তো এখন আমরা এই টেবলের পার্টগুলোকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, একটা রো এবং কলাম। ওকে, রো এবং কলাম অনুসারে। তো রো কোনটা? রো হচ্ছে, একটু খেয়াল করো, এই যে এই একটা রো, এটা মানে এই যে এই অংশটা, এই যে এটা একটা রো, তারপরে আবার এই যে এইটা একটা রো, আবার এইটা একটা রো, সারি। আর এই যে প্রত্যেকটা বক্সগুলোকে আমরা বলতেছি টেবল ডেটা বক্স, টেবল ডেটা বক্স, অথবা আমরা কলাম বলতে পারি। বুঝতেছো? তো এই হচ্ছে বিষয়টা। তার মানে আমরা এই টেবলের সারিগুলো কয়টা এখানে বলো তো? এই একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। আর ডেটা বক্স কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। এখন এখানে মজার বিষয় হচ্ছে, আমাদের যত জটিল টেবল দেওয়া থাকুক না কেন, আমরা সব সময় এই টেবলগুলোকে সর্বোচ্চ রো কয়টা আছে এবং সর্বোচ্চ বক্স কয়টা আছে ওইটা আগে আমরা ডিফাইন করে নিব। বুঝতে পারতেছো? আমাদের প্রথম কাজ হচ্ছে, whenever we will design a table, at first we will define how many rows and data box are here. এখানে কয়টা ডেটা বক্স আছে এবং কয়টা রো আছে, এটা আমাদেরকে আগে ডিফাইন করে নিতে হবে। সর্বোচ্চটা বলতেছি কিন্তু। তো এখন খেয়াল করো, আমরা যদি খেয়াল করি, এখানে রো আছে 1 2 3টা, আর ডেটা বক্স আছে 1 2 3 4 5 6 7 8 9, 7 8 9টা আছে টোটাল। কিন্তু আমি বলতেছি সেটা হচ্ছে যে আমরা একটা রো এর মধ্যে সর্বোচ্চ কয়টা ডেটা বক্স দেখতে পাচ্ছি। আমাদের প্রথম কাজ হবে, আমরা প্রথমে আগে দেখে নিব যে কোনো টেবল আমাদেরকে ডিজাইন করতে বলা হোক না কেন, আমাদের প্রথম স্টেপ হচ্ছে ওই টেবলটার কয়টা রো সর্বোচ্চ আছে এবং কয়টা ডেটা বক্স একটা রো এর মধ্যে সর্বোচ্চ আছে ওইটা ডিফাইন করা। খেয়াল করো, এখানে যদি আমি বলি, এখানে সর্বোচ্চ বক্স বিশিষ্ট রো আছে 3টা, 1 2 3, এবং এখানে খুবই ইজি দেখা যাচ্ছে। কিন্তু তুমি যদি এই টেবলটার দিকে খেয়াল করো তো এখানে কয়টা রো আছে বলতে পারবা? সর্বোচ্চ রো, সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট রো আমি একটু লিখে দিচ্ছি। আমরা যখন একটা টেবলকে ডিজাইন করব, প্রথমে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ ডাটা বক্স বিশিষ্ট রোকে ডিফাইন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপটা কি? এটাই সেকেন্ড স্টেপ, যে আমাদের দেখতে হবে যে কোন রো এর মধ্যে সর্বোচ্চ ডেটা বক্স আছে। তো তুমি খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটা রো এর মধ্যে সমান সমান ডেটা বক্স আছে এবং সবগুলো সেম। সুতরাং এখানে আর কোনো ঝামেলাটা সৃষ্টি হইতেছে না। কিন্তু তুমি যদি এইটার দিকে তাকাও কিংবা এটার দিকে বা এর পরেরগুলোর দিকে, এখানে দেখো এই যে এই রো এর মধ্যে কয়টা ডেটা বক্স আছে বলো তো?
1 2 3, কিন্তু ওই পরের মধ্যে ডেটা বক্স আছে 1 2টা, এর পরের মধ্যে আছে 1 2 3, তাহলে এখানে সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট রো হচ্ছে 1 এবং 2, 3 নাম্বারটা। এভাবে আমরা আগে ডিফাইন করে নিব। আর এখানে দেখো কয়টা রো আছে, রো বলতে এই একটা রো এবং এই একটা রো, এই একটা রো। এখন তুমি একটু তাকাও যে আমি যদি এই একটা রো এবং এইটাকে রো বলি, তাহলে এইখানে ডেটা বক্স কয়টা আছে দেখো, একটা ডেটা বক্স আছে এবং এইখানে এই চারটা ঘর মিলে একটা ডেটা বক্স হইছে। কিন্তু আমি যদি বলি যে এই একটা রো এবং এই যে এই একটা রো এবং এই যে এই একটা রো, তাহলে রো এখানে কয়টা আছে বলো তো? 1 2 3, সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট। দেখো এইখানে এটা একটা দুইটা ডেটা বক্স বিশিষ্ট, একটা দুইটা এবং এটা কিন্তু 1 2 3, তার মানে আমরা ডিফাইন করতে পারলাম যে এটা হচ্ছে সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট রো। ঠিক এইখানের দিকে তাকাও, এই প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, এইটা সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট রো। এই যে এটা ডিফাইন করতে পারলেই আমরা খুব সহজে কোডিং গুলো করতে পারবো। ঠিক এইখানে দেখো সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট রো, একটা রো, দুইটা রো, তিনটা রো, এর মধ্যে প্রথমটার মধ্যে ডেটা বক্স আছে একটা, দ্বিতীয়টার মধ্যে ডেটা বক্স আছে দুইটা, তৃতীয়টার মধ্যে একটু দেখো আমি যদি বলি এই যে এইটার দিকে খেয়াল করো, এক, এই রোটার মধ্যে কয়টা আছে দেখো তো, 1 2 3, এখানে যদিও আর চারটা ঘর মিলে একটা বক্স হইছে, মানে চারটা বক্স মিলে একটা বক্স, কিন্তু আমি যদি এটার মধ্যে বলি, এটার মধ্যে বক্স আছে একটা, এটার মধ্যে বক্স আছে দুইটা, আর এটার মধ্যে বক্স আছে 1 2 3, অথবা 1 2 3 4টা। ঠিক আছে, মানে যেভাবেই হোক এট ফার্স্ট উই হ্যাভ টু ডিফাইন সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট রো। এখন কথা হচ্ছে যে কেন, তার কারণগুলো আমি এখন একটু বলতেছি। আমরা যখনই আমাদেরকে এই যে কোনো টেবিলকে ডিজাইন করতে বলা হবে, আমরা প্রথমেই প্রত্যেকটা রো এর প্রত্যেকটা ডেটা বক্সকে নাম্বারিং করে ফেলবো। এবং এটার বিশাল একটা সুবিধা আছে, আমি জানি না যে আমি জানি অনেকেই এইগুলো অনেকেই অনেকভাবে শিখছো এবং তোমরা এগুলো পারো ইজি, কিন্তু অনেকে অনেকভাবে শিখছো, কিন্তু আমি যেভাবে সবচেয়ে বেশি সুবিধা মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই প্রত্যেকটা ঘরকে ডিফাইন করে ফেলবো। দেখো আমরা যদি বলি এই বক্সটার দিকে তাকাও, এই বক্সটা হচ্ছে 1 নাম্বার রো এর 1 নাম্বার বক্স, ঠিক না? এই যে রো রো ঠিক রাখো, এটা হচ্ছে 1 নাম্বার রো এর 2 নাম্বার বক্স, এটা হচ্ছে 1 নাম্বার রো এর 3 নাম্বার বক্স, এটা হচ্ছে 1 নাম্বার রো এর 4 নাম্বার বক্স, এটা হচ্ছে সরি এটা 2 এর, এটা 2 এর, কারণ রো এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 2 এর এটা কত, এটা 2 এর 1, ঠিক না? আর এটা কত, 2 এর 2 নাম্বার, আর এটা কত, 2 এর 3, আর এটার দিকে তাকাও তো, এটা হচ্ছে 3 এর 1, আর এটা কত, 3 এর 2, আর এটা কত, 3 এর 3। এইভাবে আমরা প্রত্যেকটা ডেটা বক্সকে আমরা কি করব, নাম্বারিং করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো এখন এই কথাটা আমি একটু আগেই বলে নিলাম, আমি এখানে প্রত্যেকটা ডেটা বক্স, এখানে আমি যতগুলো ডেটা বক্স অঙ্কন করেছি প্রত্যেকটা আমি তোমাদেরকে কোডিং এর সাহায্যে দেখাবো। তো প্রথমেই আমি এটাকে একটু নিয়ে কাজ করলাম, যে আমি ফার্স্ট স্টেপটা বলে রাখলাম যে আমাদেরকে যখনই কোনো টেবিলকে ডিজাইন করতে দেওয়া হবে, আমরা প্রথমে কাজটা কি করব, ওইখানে সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট যেই রোটা আছে ওইটাকে আমরা ডিফাইন করে ফেলবো, নির্দিষ্ট করে ফেলবো। তারপরে যে কাজটা হচ্ছে আমরা ওইখানে প্রত্যেকটা ডেটা বক্সকে এভাবে রো ওয়াইজ আমরা নাম্বারিং করে ফেলবো। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথা, আমরা এই টেবিলগুলোকে রো ওয়াইজ আমরা এই টেবিলগুলোকে কোডিং করব। কি বললাম, আমরা রো ওয়াইজ টেবিলগুলোকে কোডিং করব। তার মানে আমাদের মাথার মধ্যে যেটা জানতে মানে সবচেয়ে আগে আনতে হবে সেটা হচ্ছে কয়টা রো এখানে আছে, সেই কয়টা রো আছে সেই রো অনুযায়ী আমরা এই টেবিলগুলোকে ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের টেবিল ডিজাইনের প্রথম ধাপ। আমি যখন তোমাদেরকে এগুলো করে দেখাবো তখন এটা আরো বেশি ক্লিয়ারিফাই হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন আমাদেরকে কি কি ট্যাগ মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আমরা তো এভাবে করে ফেলবো, তো আমরা তারপরে কি করব, আমরা কি কি ট্যাগ মনে রাখবো। দেখো প্রথমেই কি কি ট্যাগ এবং কি কি অ্যাট্রিবিউট, এগুলো আমরা এগুলো শিখবো প্রত্যেকটা টেবিল ডিজাইন করার সাথে সাথে। কিন্তু তার আগে আমি একটু কথা বলে নিই। আমরা প্রথমে টেবিল ট্যাগ নিব, কি নিব, তারপরে দেখো আমরা এটাকে ক্লোজ করে দিব। তার মানে এই
টেবল ট্যাগের মধ্যে আমরা টেবলটাকে ডিজাইন করব, বুঝতেছো? এবং এই টেবল কিন্তু আবার বডির মধ্যে থাকবে। তো আমি বেসিক যেগুলো আছে ওইগুলো নিয়ে আলাপ করতেছি না আপাতত, আমি যে কোনো একটাকে তোমাদের সম্পূর্ণ দেখাবো। বাট এখানে আমি অনলি এখন তোমাদেরকে মানে কি বলা হয় বেসিক স্ট্রাকচারটা দিতেছি না, আমরা যেগুলো টেবলের জন্য যে ট্যাগগুলো প্রয়োজন সেগুলো এখানে দিতেছি। তো আমি যখন তোমাদেরকে HTML এর অন স্ক্রিন এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো তখন আমরা এটা সবগুলো লিখবো। আমি বিশ্বাস করতেছি যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারতেছো আমি কি বলার ট্রাই করতেছি, কি বোঝানোর ট্রাই করতেছি। এখন এটা হচ্ছে, তারপরে আমরা যতটা রো আছে ততটা টিআর ট্যাগ নিব। টিআর ট্যাগ মানে কি? টেবল রো। টিআর ট্যাগ যতটা রো থাকবে তত জোড়া টিআর ট্যাগ। তাহলে এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে দুই জোড়া, এভাবে আমরা যতটা রো থাকবে ঠিক ততটাই আমরা টিআর ট্যাগ নিব। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। কি বললাম বলো তো? আমরা প্রথমেই রোটাকে মানে আদর্শ ধরে রোটাকে মানে রো ওয়াইজ আমরা টেবিলগুলোকে তৈরি করব। প্রথমেই আমরা দেখব যে এখানে সর্বোচ্চ রো কয়টা আছে, সর্বোচ্চ রো কয়টা। তারপরে আমরা ওই যতটা রো থাকবে ঠিক ততটা টিআর ট্যাগ নিব। টিআর মানে কি? টেবল রো। তারপরে এই রো এর ভিতরে এখন আমরা বক্সগুলো বসাবো। আমরা দেখব যে এটা হচ্ছে প্রথম রো, এটা দ্বিতীয় রো, তারপরে যদি আরেকটা থাকে তৃতীয় রো, আরো একটা ট্যাগ নিব। তারপরে ওই রো এর মধ্যে যতটা বক্স থাকবে ঠিক ততটা আমরা টিডি ট্যাগ নিব। টিডি অথবা টিএইচ, টিডি অথবা টিএইচ। কি বললাম বুঝতেছো? ধরো এই প্রথম রো এর মধ্যে দুইটা টেবল আছে, দুইটা বক্স আছে, তাহলে এই যে দুইটা, তো তুমি এটা পাশাপাশি নিবা কারণ এখানে শুধু তুমি লিখবা কিছু, ঠিক না? তো সুতরাং এটাকে উপরে নিচে দেওয়ার দরকার নেই বা নিলেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে টিডি, এই হচ্ছে টিডি। তো ধরো এখানে আমরা টিডি নিলাম, এই ধরো আমরা টিডি নিলাম। এভাবে আমরা কি করব? আমরা বিষয়গুলোকে নিব, বুঝতেছো? সরি, এটা এখানে বসবে না, এটা বসবে আসলে এই যে এখানে। এটা তো শেষ, মানে এই জিনিসটা আবার এই যে এখানে বসবে। তো এইভাবে আমরা টিডি নিব। তারপরে এখানে যে এট্রিবিউটগুলো ব্যবহার করা দরকার সেই এট্রিবিউটগুলো আমরা যখন এই প্রত্যেকটা টেবিল ডিজাইন করব, প্রত্যেকটা টেবিলের মধ্যে ডিজাইন করার পরে দেখবে যে তোমাদের সব এট্রিবিউট এখানে এসে পড়ছে একটা টেবিল ডিজাইন করার জন্য। আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে? তো এখন আমরা চলো আমরা এই প্রথম টেবিলটাকে ডিজাইন করি, ঠিক আছে? এবং আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, এবং প্র্যাকটিক্যাল যখন করবো তখন কিন্তু আমি আর বুঝাই দিব না যে কেন এটা নিতেছি, আমি ডাইরেক্ট কোডগুলো লিখে আমি তোমাদেরকে আউটপুটটা দেখাবো, বুঝতে পারতেছো? এখন আমি এখন একটু যদি তোমরা মনোযোগ দাও, আমি এখনই দেখাবো এটার কোডিংটা কিভাবে করতে হয়। কিন্তু যখন আমি অন স্ক্রিনে দেখাবো তখন জাস্ট আমি কোডিংটা তোমাদেরকে দেখি, কোডিংটা আমি মানে আমারটা আমি টাইপ করে নিব, শুধু কেবল আমি তোমাদেরকে আউটপুটটা দেখাবো যে আসলে এইভাবে করলে আউটপুটটা এভাবে হয়, বুঝতেছো? তো এখন কি করো, আমরা এই টেবিলটাকে ডিজাইন করি। তো ডিজাইন করার প্রথমে আমাদের কি করতে হবে? আমরা একটু এখানে বড় করে এঁকে নেই, প্রথম টেবিলটাকে দিকে তাকাও, বড় করে এঁকে নেই। আচ্ছা, এঁকে নেওয়ার পরে আমরা কি করব? আমরা একটু খেয়াল করে রো কয়টা আছে, সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট রো বা সর্বোচ্চ রো কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা। এটা তো খুব ইজি। তাহলে সর্বোচ্চ রো আছে কয়টা? তিনটা, একটা, দুইটা, তিনটা। এবার খেয়াল করো তো, এই প্রথম বক্সটা একের 1 নাম্বার বক্স, এটা একের 2 নাম্বার বক্স, এটা একের 3 নাম্বার বক্স, এটা 2 এর 2 নাম্বার বক্স, এটা 2 এর 1 নাম্বার বক্স, এটা 2 এর 3 নাম্বার বক্স, এটা 3 এর 1, এটা 3 এর 2, এটা 3 এর 3। আশা করি বুঝতে পারতেছো যে আমি কিভাবে নাম্বারিংটা করলাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। কিন্তু তুমি পরীক্ষার খাতার মধ্যে হয়তো এটা নোট করবা, কিন্তু এটা নাম্বারিং করে দেখাইবা না, রাফ করে নিবা। তো এখন আমরা কি করব? আমরা খেয়াল করি এখানে রো আছে কয়টা? 3টা। তো আগে আমরা ওই যে বেসিক যে স্ট্রাকচারগুলো HTML, তারপরে হচ্ছে হেড, টাইটেল, তারপরে বডি। তো আমরা বডির অংশটুকু লিখবো। বডির মধ্যে কি লিখবো? আমি যখন এটা তোমাদেরকে কোডিং করে দেখাবো তখন আমি সম্পূর্ণটা লিখবো। জাস্ট আমি এখন তোমাদের টেবিলের ভিতরে কি থাকতেছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, খেয়াল করো, আমরা প্রথমেই টেবিল ট্যাগটা নেই, TABLE। আচ্ছা, নেওয়ার পরে ধরো এই যে এখানে আমরা একটু এটাকে ক্লোজ করি আগে, তারপরে ভিতরে ডিজাইন করি। আচ্ছা, খেয়াল করো, আমি কি বলেছিলাম? আমরা যখন টেবিল ডিজাইন করব প্রথমে আমরা দেখে নিব কয়টা রো আছে। বলো কয়টা রো?
একটা দুইটা রো, তুমি দেখতে পাচ্তেছো কয়টা রো তোমার চোখের দৃষ্টিতে? এক দুই তিনটা রো। তো তিনটা রো হলে আমরা তিন জোড়া টিয়ার ট্যাগ নিব। কি বলেছি? তিনটা রো নেওয়ার পরে মানে ডিফাইন করার পরে আমরা তিনটা টিয়ার ট্যাগ নিব। আগে তিনটা টিয়ার ট্যাগ। তো খেয়াল করো, এই তিন জোড়া টিয়ার ট্যাগ, তিনটা না মানে তিন জোড়া। এই হচ্ছে টিয়ার, ঠিক আছে? খেয়াল করতেছো? এই হচ্ছে টিয়ার এক জোড়া। আচ্ছা আমি আরেকটু চাপাই চাপাই লিখি, জায়গা ধরতে হবে তো। যাই হোক, এই হচ্ছে টিয়ার ক্লোজ, এই এক জোড়া। এই দুই জোড়া, এই তিন জোড়া। দেখো বুঝতেছো কিনা? আমরা কি করলাম বলতো? প্রথমে আমরা রোটাকে ডিফাইন করলাম, কয়টা রো? তিনটা রো। সুতরাং তিন জোড়া টিয়ার ট্যাগ নিলাম। এবার কয়টা বক্স আছে বলো? একটা দুইটা তিনটা। প্রথম রো এর মধ্যে কয়টা বক্স? তিনটা বক্স। সুতরাং তুমি এখন তিনটা টিডি ট্যাগ নিবা, টিডি অথবা টিএইচ। তো আপাতত আমরা টিডি টা শিখতেছি, টিএইচ টা কখন ইউজ করব এটা আমি একটু পরে বলতেছি। কিন্তু আমরা যখন একটা টেবিলকে ডিজাইন করব আমরা সবসময় টিডি নিব, কিন্তু টিএইচ টাও ইউজ করতে পারি আমরা কখন, এটা আমি একটু পরে দেখাবো। তো আচ্ছা দেখো, তো এখন আমরা এখানে ধরো টিডি ট্যাগ কয়টা নিব? প্রথম রোয়ে কয়টা আছে? এক দুই তিনটা বক্স। সুতরাং তিনটা টিডি ট্যাগ নিব, তিন জোড়া আর কি। এই হচ্ছে একটা টিডি, এই হচ্ছে দুইটা টিডি, ঠিক আছে? এই হচ্ছে তিনটা টিডি। বুঝতেছ? এই হচ্ছে তিনটা টিডি। এর পরেরটার মধ্যে তিনটা আছে, সুতরাং আমরা এখানে তিনটা টিডি নিব। একটা টিডি মানে বক্স গুলার জন্য, আশা করি বুঝতেছো। এবং এগুলো পাশা এভাবে নিব আমরা, এভাবে এভাবে নিলে সুবিধা আছে। তুমি মাঝখানে যদি এখানে বক্সের মধ্যে কিছু লেখা থাকে সেই লেখাটা মাঝখানে লিখবা। এই হচ্ছে একটা টিডি, এই হচ্ছে দুইটা টিডি, এই হচ্ছে তিনটা টিডি। ওকে? তারপর এটার মধ্যে কয়টা? এক দুই তিনটা বক্স, টিডি, টিডি ক্লোজ, এই হচ্ছে টিডি, টিডি ক্লোজ, এই হচ্ছে টিডি। এখন তুমি এখন ধরো এই যে এখানে ফাঁকা রাখছি, কারণ হচ্ছে কোনো লেখা এখানে আমি লিখি না। ধরো তুমি ধরো যে এই হচ্ছে আমাদের টেবিলের ডিজাইনটা। এভাবে যদি আমি এখন যদি মানে এটা রান করাই এবং যদি আমি আউটপুটটা দেখি, তাহলে আমি এইরকম একটা টেবিল দেখতে পাবো। এবং এই বক্সগুলো খালি থাকবে, কারণ আমি এখানে কোনো ধরনের ডেটা এখানে লিখি নাই, কোনো তথ্য আমি এখানে দেই নাই। ধরো এখানে প্রথম বক্সটার মধ্যে 1 1 লেখা আছে, তখন তুমি কি করবা? এই যে প্রথম বক্সের মধ্যে 1 1 লিখে দিবা। বুঝতেছো? দ্বিতীয় বক্সের মধ্যে 1 2, তাহলে এটা 1 2, আর তৃতীয় বক্সের মধ্যে 1 3, এই হচ্ছে 1 3। এবার এটা 2 1, এটা 2 2, এটা 2 3। ধরো এগুলো লেখা আছে। তো এখন যদি এগুলো লেখা না থাকে, নাম কোনো কিছু থাকে, সেটাই তুমি এখানে লিখবা। যেটা লেখা থাকবে ওইটাই দেখবো, কোনো সমস্যা নাই। আমি আপাতত ডিজাইনটা দেখাচ্ছি, মানে ভিতরে কি কি আছে বা ভিতরে কিভাবে লিখতে হয় ওগুলো আমি তোমাদেরকে কি বলা হয় মানে অন স্ক্রিনে দেখাবো। তারপরে 3 1 3 2 3 3, এই হচ্ছে টেবিলের ডিজাইনটা। তো তুমি যদি এই অবস্থায় ঠিক রান করাও টেবিলের ভিতরে, এই হচ্ছে আমাদের এই মানে ইনস্ট্রুমেন্টগুলো। কিন্তু তুমি যদি ঠিক এই অবস্থায় রান করাও, তাহলে তুমি এই যে এই বর্ডারগুলো দেখতে পাচ্ছ না, এই যে দাগগুলা, এগুলো আসবে না। কোশ্চেন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে তুমি এখানে কোনো টেবল বর্ডার ইউজ করনি। তো বর্ডারটা কিভাবে ইউজ করতে হবে? এই যে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই যে অ্যাট্রিবিউটটা কি? টেবল বর্ডার। টেবল বর্ডার বা শুধু বর্ডার লিখি আমরা, দেখবো আমরা এগুলা। বর্ডারের একটা ভ্যালু দিতে হবে। বর্ডারটা তুমি এটাকে যদি এটা ডিফল্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে 0 থাকে, এই কারণে কোনো ধরনের দেখা যায়। ডিফল্ট ভ্যালু মানে কি? যেটা HTML তোমাকে কোনো ধরনের অ্যাট্রিবিউট ইউজ না করে প্রোভাইড করবে, তখন তুমি এটাকে 0 দেখবা, মানে এগুলো দাগগুলো দেখবা না। কিন্তু তুমি এখানে একটা ভ্যালু দিয়ে দাও, 1 দিয়ে দাও। তাহলে 1 যদি দাও, তাহলে তুমি এটাকে মোটামুটি একটু চিকন একটা দাগ পাবা। ঠিক আছে? এই হচ্ছে বর্ডার। তারপরে
ধরো বর্ডার, এই বর্ডার অ্যাট্রিবিউট, কিন্তু শুধু কেবল যে তুমি এইখানেই এটাকে ইউজ করতে পারবা তা না, এই অ্যাট্রিবিউটগুলো তুমি ইমেজ তৈরি করার বর্ডারে তুমি ইউজ করতে পারবা। আমি এগুলো দেখাবো তোমাদেরকে, একটা টিউটোরিয়াল দিয়ে তোমাদেরকে যা শিখাইলাম এগুলোর একটা সাম আপ বা সামারি একটা ভিডিও আমি দিব, যাতে করে বুঝতে সুবিধা হয়, তখন বর্ডার দিলে হয়ে যাবে। তারপরে খেয়াল করে, এই যে দেখো একটা সেল থেকে একটা সেলের একটা ডিসটেন্স আছে, আমি যখন তোমাদেরকে অন স্ক্রিনে দেখাবো তখন তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। তখন এই ডিসটেন্সটাকে বোঝানোর জন্য আমরা এখানে এই একটা সেল থেকে আরেকটা সেলের ডিসটেন্সকে বলা হয় সেল স্পেসিং, সেল স্পেসিং। তখন আমরা এখানে সেল স্পেসিং ইউজ করতে পারি, সেল স্পেসিং সমান সমান ধরো আমরা এটাকে 0 বানাই দিলাম, ঠিক আছে। আমরা যখন অন স্ক্রিনে দেখবো এগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তারপরে ধরো এই যে সেলের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গাগুলো তুমি যদি নির্দিষ্ট করে দিতে চাও তাহলে তুমি আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারো, সেটাকে বলা হয় সেল প্যাডিং। কি বলা হয়? সেল প্যাডিং। আমি একটু টেবিলটাকে মুছে দিচ্ছি, আমি এখানে দেখাই সেল প্যাডিং, সেল প্যাডিং মনে থাকবে, সেল প্যাডিং মনে যেন থাকে, সেল প্যাডিং। আচ্ছা, তো এখন এই সেল প্যাডিংটাকে আমরা ধরো 1 দিতে পারি বা 5 দিতে পারি, মানে যেটা মন চায় ওইটা দিতে পারি, বাট প্রশ্নের মধ্যে কেমন আছে ওইটার দিকে খেয়াল রাখবো। তারপরে দেখো আমরা এই যে টেবিলটার হাইটটা কতটুকু হবে, তারপরে এটার উইডথটা কতটুকু হবে, এটাকে আমরা দিতে পারি কিভাবে, ওই যে আমরা অ্যাট্রিবিউট শিখছিলাম পিকচারের ক্ষেত্রে কি হাইট এবং উইডথ। তখন আমরা এখানে উইডথ অ্যাট্রিবিউট ধরো এটাকে দিলাম 20%, 30% দিলাম, একটু বুঝাই 30%টা কেন দিলাম। উইথ আবার হাইটটা দেই HIGTH, হ্যাঁ আগে টি পরে টি, এটাকে দিলাম 20%, এগুলো ইচ্ছা মতো দিবা। এবার আমরা ক্লোজ করে দিলাম। এখন একটা সুন্দর একটা টেবিল হয়ে যায়। এটা 30% কেন দিয়েছি, মানে তোমার স্ক্রিনটা যতটুকু থাকবে ল্যাপটপের বা কম্পিউটারের, সেই স্ক্রিনে 30% থাকবে এটার মানে প্রস্থটা, আর 20% থাকবে এতটা, মানে কি বলা হয় মানে হাইটটা। তো তুমি যদি স্ক্রিনটাকে ছোট বড় করো দেখবা যে এই 30% এবং 200% হারে এটা ওঠানামা করবে। আমি এগুলো তোমাদেরকে অন স্ক্রিনে দেখালে আরো বেশি ক্লিয়ার হবে। তো এই হচ্ছে বিষয়টা। তো এখন আমরা ধরো এই হচ্ছে মানে মোটামুটি এই টেবিলটার ডিজাইনটা, ঠিক আছে। এখন এটার ভিতরে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে যদি আমি আরো সুন্দর করতে চাই, কিংবা ধরো ওইটার অ্যালাইনমেন্টটাকে ঠিক করতে চাই, তখন আমরা অ্যালাইন ট্যাগ ইউজ করতে পারবো। ধরো একটা একটা জিনিস দিয়ে তোমাদেরকে দেখাই, ধরো এই যে 11 লেখাটা, এটা একদম মাঝ বরাবর আছে, ঠিক আছে। আর এটা 22 3 লেখাটা, এটা একদম এই যে এই দিকে আছে, মানে লেফট সাইডে আছে 2 3 টা। তো তুমি এটাকে কিভাবে করবা, তুমি যখন এভাবে লিখবা তখন মানে তখন মাঝখানে থাকবে 1 1 বা বাম দিকে থাকবে, যেদিকে থাকুক না কেন। এখন ধরো তুমি যদি এই 1টাকে একদম সেন্টারে নিতে চাও, একদম সেন্টারে, তখন এই যে তুমি এই যেখানে টিডি দেখছো না, টিডি, এই টিডির মধ্যে তোমাদেরকে এই যে 11 কয়ত নাম্বার বক্সের মধ্যে আছে, এই প্রথম বক্সের মধ্যে, তখন তুমি এই প্রথম বক্সের মধ্যে একটা অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যালাইন মানে মানে কি বলা হয়, অ্যালাইনমেন্ট যেটাকে বলি আমরা। তো এখানে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটটাকে ইউজ করব। তো শুধু কেবল এটা কিন্তু শুধু কেবল যে টেবিলের ক্ষেত্রে তা না, তুমি যখন যে একটা পিকচার তোমাদেরকে ইমেজ সংযুক্ত করে আমি দেখাইছিলাম, তখন ওই ইমেজটা দেখবে কি যে কোনো একটা কর্নারে অবস্থান করতেছে, কর্নারে। তো এটাকে যদি তুমি মাঝখানে আনতে চাও তখন ওই ওই এই পিকচারটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ঢুকাইয়া ওইখানে তুমি অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করে এটাকে মাঝখানে নিতে পারবা, আবার বাম পাশে নিতে পারবা। এগুলো যখন আমি তোমাদেরকে সামগ্রিকভাবে একটা সামারি দেখাবো, তখন তুমি মানে একটা একটা সম্পূর্ণ একটা ওয়েব পেজ তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। কিন্তু আমি এখন তোমাদেরকে বেসিকগুলো শেখাচ্ছি, ঠিক আছে। তো এখন এইখানে যদি আমরা অ্যালাইন ইউজ করে দেই, অ্যালাইন একটা অ্যাট্রিবিউট ALIGN, অ্যালাইন সমান সমান কি লিখবো, ধরো এই 11টা কিন্তু এদিকে লিখি, নো প্রবলেম। অ্যালাইন দিয়ে এটাকে আমি সেন্টারে লিখতে চাই, তাহলে অফকোর্স সেন্টার, ঠিক আছে। আর যদি এটাকে আমি ডানে একদম ডানে লিখতে চাই তাহলে লিখবো রাইট, বামে লিখতে চাইলে তাহলে লিখবে লেফট। তো এইভাবে প্রত্যেকটা ডেটার ক্ষেত্রেই আমরা এর অ্যালাইনমেন্টগুলো আমরা এই অ্যালাইন অ্যাট্রিবিউটের সাহায্যে চেঞ্জ করতে পারি। তো আমি এগুলো তোমাদেরকে অন স্ক্রিনে একটু চেঞ্জ করে করে দেখাবো ইনশাআল্লাহ, ওকে। তো চলো এখন আমরা এই 2 নাম্বার যে টেবিলটা আছে ওটাকে নিয়ে চেষ্টা করি, করার ট্রাই করি। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে আমরা এই
যে প্রথম যে লাইনটা লিখছি আমি, দেখো বর্ডার 1, সেল স্পেসিং 0, সেল প্যাডিং 5, উইডথ হাইট, এই অ্যাট্রিবিউটগুলা এই মানে এই যে এতটুকু যদি তুমি নাও লিখো পরীক্ষার মধ্যে, কারণ পরীক্ষার মধ্যে যদি এগুলো দেওয়া থাকে তো দেওয়া থাকলেই, আর ধরো কোনো দেওয়া থাকবে না, শুধু বললে এই টেবিলটাকে ডিজাইন করো, তখন তুমি যদি এই এতগুলো অ্যাট্রিবিউট নাও লিখো কোনো সমস্যা হবে না। যদি তুমি বর্ডারটা না লিখো তাহলে সমস্যা হবে, কারণ বর্ডার না থাকলে তো তোমার টেবিলটা শোই হচ্ছে না। তোমার তুমি যে টেবিলটাকে ডিজাইন করতে চাচ্ছ বর্ডার না দিলে তো সেই বর্ডারগুলো হচ্ছে না, হবে না। দ্যাটস ওয়াই আমি মনে করি একটা স্টুডেন্ট যখন মানে কোন টেবিল ডিজাইন করবে, সে এই যে এই ভ্যালুগুলো একটু সুন্দর করার জন্য নিজের মতো করে দিয়ে দিবে, যদিও কোশ্চেনে না থাকে তখন তুমি এগুলো মুখস্থ করে নিতে পারো। তুমি সেল স্পেসিং থেকে শূন্য দিবে, তাহলে দেখবে যে একদম একটা সেল থেকে একটা সেলের স্পেসটা খুব মানে স্পেস থাকবে না, কোন ধরনের মোটা হবে না। আমি এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে তোমাদেরকে দেখাবো যে এই ভ্যালুগুলো যখন 5, 6 হচ্ছে তখন থিকনেসটা কেমন হচ্ছে, আবার যদি 0 হচ্ছে তখন থিকনেসটা কেমন হচ্ছে। এগুলো আমি যখন তোমাদেরকে মানে ভিজুয়ালাইজ করাবো অন ল্যাপটপ অন স্ক্রিন, দেন ইট উইল বি মোর ক্লিয়ার টু ইউ আই থিংক। সো আমরা যখন পরীক্ষার মধ্যে অ্যান্সার করব, যদি এখানে এই ভ্যালুগুলো না দেওয়া থাকে বা এখানে বলা হইল না হাইট কতটুকু, তারপরে উইডথ কতটুকু, ইন দ্যাট কেস অনলি উই উইল ইউজ দিস ওয়ান অ্যাট্রিবিউট। বাট ইফ ইউ ওয়ান্ট তোমরা এগুলোও ইউজ করতে পারো, নো প্রবলেম। তবে এই সম্পূর্ণ অ্যাট্রিবিউটগুলো যদি তোমার জানা থাকে এবং তুমি যদি ইউজ করো কোশ্চেনে না বলা থাকা সত্ত্বেও, তবুও মানে তোমাদের জন্য এটা আরো বেশি প্লাস পয়েন্ট। মানে তুমি জিনিসগুলো জানো, অ্যাপ্লাই করো, সমস্যা কি, তুমি জানো জিনিসগুলো। তো এইগুলো যদি বের করে দেওয়া না থাকে তুমি নিজের মতো করে দিয়ে নিবা। কিন্তু তুমি যদি চাও যে আমি তুমি দিবা না, কিন্তু তোমাদেরকে বর্ডার ঠিকই দিতে হবে, আর এগুলো না দাও কোনো সমস্যা নেই। বাট যদি দিতে চাও তাহলে দাও, কোনো সমস্যা নেই, এই মানগুলো নিজের মতো করে দিয়ে নিবা। আমি সবসময় 30, 20, 5, 0 যতটুকু মানে টেবিলটা দেখতে সুন্দর হয়, এগুলো যখন অন স্ক্রিনে দেখবো তখন সুন্দর হবে। আচ্ছা দেখো, তো এখন চলো আমরা এই টেবিলটাকে একটু ডিজাইন করি। এই যে এটাকে একটু ডিজাইন করি, খেয়াল করো। তো আমি তোমাদের আমি যখন অন স্ক্রিনে দেখাবো তোমাদেরকে এটা ডিজাইন করে দেখাবো, আর এইটা ডিজাইন করে দেখাবো, এটা দেখাবো না, ঠিক আছে? দেখো আমি একটু করি। আচ্ছা দেখো, আমরা একটু এটাকে একটু জুম করে এখানে নিয়ে আসি, একটু দেখো, একটু জুমিং করে নিয়ে আসি। তো প্রথমে আমাদের কাজটা কিছু লাগে বলো। এখন আমরা নতুন একটা অ্যাট্রিবিউট শিখবো। কত আমরা কি কি অ্যাট্রিবিউট শিখলাম? বর্ডার, একটা টেবিল তৈরি করার জন্য বর্ডার, সেল স্পেসিং, সেল প্যাডিং, হাইট, উইডথ, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাট্রিবিউট আমরা অলরেডি শিখে ফেলছি। এবং এই অ্যাট্রিবিউটগুলো আমরা সেটাকে বলি যে টেবল ট্যাগের মধ্যে ইউজ করব, টেবল, ভিতরের এলিমেন্টগুলোর মধ্যে না। বুঝতে পারতেছো তোমরা? আমি শুধু কেবল এইগুলো এই অ্যাট্রিবিউটগুলো শেখানো শেষ। কয়টা অ্যাট্রিবিউট শিখতে হবে আমাদের? আর নতুন করে দুইটা অ্যাট্রিবিউট শিখতে হবে, কল স্প্যান আর একটা রো স্প্যান। আপাতত এই দুটো শিখলেই আমাদেরকে এনাফ হয়ে যাবে, মানে আর আর এই দুটো শিখলে। আর বাকি আমরা যেগুলো আগে শিখলাম কি, বর্ডার, সেল প্যাডিং, সেল স্পেসিং, হাইট এবং উইডথ, তো এগুলো আমাদেরকে জানতে হবে। আর রো স্প্যান আর কল স্প্যান, রো স্প্যান, কল স্প্যান, এই দুটো নতুন করে শিখতে হবে এখন, কারণ এই পূর্ববর্তী টেবিলটার মধ্যে লাগে নাই। কিন্তু দেখো তো এইটার ফিচারটা আর এটার ফিচারটা কি একরকম লাগতেছে? তুমি খেয়াল করো, এইখানে দেখো, আমি যদি এটার দিকে একটু তাকাই, আমরা কয়টা রো আছে বলো? একটা রো, দুইটা রো, তিনটা রো, একটা, দুইটা, তিনটা। একটু নাম্বারিংটা করি। হ্যাঁ দেখো, এটা হচ্ছে একের এক, মানে 1 নাম্বার সারির 1 নাম্বার বক্স, এটা একের 2, এটা একের 3, এটা 2 এর 1, এটা 2 এর 2, এটা 3 এর 1, এটা 3 এর 2, এটা 3 এর 3। কিন্তু এইখানে দেখো, এই যে 2 নাম্বার বক্সটা, এই যে 2 নাম্বার বক্সটা, সে দুইটা কলামের জায়গা নিয়ে নিছে। এই যে 2 নাম্বার বক্সটা, এই যে সম্পূর্ণ বড় বক্সটা, দেখো তো একটা এবং দুইটা বক্স কিন্তু এখানে আঁকা সম্ভব হইতো, কিন্তু সে কিন্তু এই দুইটা কলামের জায়গা নিছে। তাহলে কোন বক্স যদি দুইটা কলামের জায়গা নেয়, তাহলে ওইখানে আমরা লিখবো কল স্প্যান। কি লিখবো বলো তো? কল স্প্যান। কল স্প্যান। এখন ভ্যালু দিতে হবে অ্যাট্রিবিউটের, কত ভ্যালু? সে কয়টা জায়গা মারছে? কয়টা? দুইটা, দুইটা কলামের, এই কারণে কল স্প্যান। যদি দুইটা রো এর হইতো তাহলে লিখতাম রো স্প্যান, কল স্প্যান, রো স্প্যান।
তাহলে এখন আমরা এখানে ভ্যালুটা দিব কত বলো তো 2। দেখো বুঝতে পারতেছো কিনা, এই নতুন করে এই অ্যাট্রিবিউটটা আমাদেরকে শিখতে হবে। তো খেয়াল করো, আমরা যখন এটাকে ডিজাইন করব এট ফার্স্ট আমরা দেখে নিব যে এখানে কয়টা রো আছে সর্বোচ্চ ডেটা বক্স বিশিষ্ট, বা কয়টা রো আছে, ধরে না কয়টা রো আছে, একটা দুইটা তিনটা। তারপরে আমি আমাদের একদম জেনারেলি যে নাম্বারিংটা করি, একের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 2 এর 1, 2 এর 2, আর এখানে নাই 3 এর 1, 3 এর 2। কিন্তু তুমি দেখো এই যে এই দুইটা মিললে এটা জায়গা মাইরা দিছে, মানে এই 2 এর 2 নাম্বার বক্সটা দুইটা কলামের জায়গায় মারছে। দ্যাটস ওয়াই এখানে লিখতে হবে কল স্প্যান কয়টা কলামের জায়গা দুইটা, এখানে 2। আর যদি সেই দুইটা রো এর জায়গা মারতো, এই যে আমরা যখন এটা ডিজাইন করব তখন আমরা দেখব, তখন লিখব কি রো স্প্যান। তো এখন চলো এটাকে আমরা ডিজাইন করি, চলো ডিজাইন করি। প্রথম কি ছিল, আমরা সব সময় এই টেবিলগুলোকে রো ওয়াইজ কোডিং করব। তাহলে রো কয়টা আছে বলো, একটা দুইটা তিনটা। তাহলে যদি তিনটা রো থাকে আমরা কি বলেছিলাম, 3 জোড়া টিআর ট্যাগ নিতে হবে। 3টা রো 3 জোড়া, 4টা রো 4 জোড়া। তো আমরা এখানে 3 জোড়া নিব। তো চলো আমরা নেই, এই হচ্ছে প্রথম জোড়া টিআর, ঠিক আছে। এই দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ কি, 1 নাম্বার রো 2 নাম্বার রো 3 নাম্বার রো। 1 নাম্বার রোয়ে কয়টা বক্স, একটা দুইটা তিনটা বক্স। তাহলে এখন আমরা কয়টা টিডি নিব, মানে কয় জোড়া টিডি নিব, 3 জোড়া। এই নিচ্ছি 3 জোড়া টিডি। প্রচুর গরম, যাই হোক, এই হচ্ছে টিডি, টিডি, এই ধরো টিডি, ঠিক আছে। আবার টিআর লিখতেছি কিন্তু, এই হচ্ছে টিডি, 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 ঠিক আছে। এই হচ্ছে আমার এই যে 1 নাম্বার রো এর কাজ শেষ। 1 নাম্বার রো কয়টা বক্স, 1 2 3টা বক্স, এই হচ্ছে আমাদের 3টা বক্স এসে গেল। এবার 2 নাম্বার রো এর মধ্যে কয়টা বক্স, একটা বক্স দুইটা বক্স, বাট একটা বক্স দুইটা বক্স, বাট 2 নাম্বার বক্সটির একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার কারণ সেই দুইজনের জায়গা সে দখল করে নিছে। দেখো বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে। তাহলে অফকোর্স এখানে আমরা এখন দুইটা টিডি নিব। একটা টিডি এখানে খালি রাখতেছি, তার কারণ হচ্ছে তুমি যদি খালি রাখো তাহলে শুধু বক্সটা দেখাবে, বক্সের ভিতরে যেই লেখাগুলো লিখতেছো সেগুলো দেখাবে না। আর এখানে যদি তুমি কিছু লিখো তাহলে সেই লেখাগুলো এখানে প্রদর্শন হবে, এগুলো তোমরা জানো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে টিডি, এই হচ্ছে টিডি। কিন্তু কিন্তু এই যে 2 নাম্বার বক্স টিডি, 2 নাম্বার বক্সের জন্য যে টিডিটা, এই টিডির মধ্যে কল স্পেন কত ছিল, 2টা, তার মানে সেই 2টা কলামের জায়গা গেছে। সুতরাং এখানে আমাদের অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা কি বলো, কল স্পেন 2, কল স্পেন 2। 3টা জায়গায় গেলে 3 লিখতাম। এই হচ্ছে আমাদের এটা। বাকিগুলোর মধ্যে এখানে কয়টা বক্স, একটা দুইটা তিনটা, সুতরাং আমরা এখানে লিখে দেই এই হচ্ছে টিডি, এই হচ্ছে টিডি, এই হচ্ছে একটা টিডি, এই হচ্ছে দুইটা টিডি, এই হচ্ছে একটা টিডি, এই হচ্ছে আরেকটা টিডি, শেষ। বর্ডার তো আগে দেওয়া ছিল, সেল প্যাডিং, কল সেল স্পেসিং, সেল প্যাডিং, হাইট, উইডথ সব দেওয়া আছে। ওকে, এখন তুমি রান করাও, দেন এই টেবিলটা তুমি আউটপুট হিসেবে পাবা। বুঝতেছো? চলো এখন আমরা এইটা গেল না, এইটা একটু দেখি। এটাকে দেখো, আচ্ছা তুমি একটু তাকাও। প্রথম কাজ ছিল কি ছিল, মানে সর্বোচ্চ রো কয়টা আছে। তো তুমি যদি দেখো এদিক থেকে গণো তাহলে একটা দুইটা রো পাচ্ছ, কিন্তু তুমি যদি এদিক থেকে তাকাও, মানে তুমি যে দিক থেকেই নেও না কেন তোমাদেরকে আগে চোখের দৃষ্টিতে আগে বের করতে হবে যে এখানে কয়টা রো আছে।
তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে রো আছে তিনটা, একটা রো এবং একটা রো এবং একটা রো, এই দিক দিয়ে গেলে দুইটা হয়, কিন্তু এখানে তিনটা রো কিন্তু সর্বোচ্চ। আমি বলেছিলাম কি যেভাবেই হোক না কেন at first you have to define that এখানে হাইয়েস্ট নাম্বারের রো কয়টা আছে, একটা দুইটা এবং তিনটা। এখন আমাদের কাজ কি, সিম্পলি আবার নাম্বারিং করে যাব। দেখো এটা এক নাম্বার রো এর এক নাম্বার বক্স, এটা এক নম্বরের দুই নাম্বার বক্স, এটা এক নম্বরের তিন নাম্বার বক্স, ঠিক না? একটু তাকাও। এখন এই যে এইটা কি হচ্ছে বলো, এইটা হচ্ছে দুইয়ের এক নাম্বার বক্স, ঠিক আছে? এটা কিন্তু দুইয়ের এক নাম্বার বক্স, আর এটা কিন্তু তোমরা দুই নাম্বার লাইনই, তাহলে এটা দুইয়ের দুই নাম্বার বক্স, আর এটা দুইয়ের তিন নাম্বার বক্স, বুঝতেছ? আর এইটা কি হবে বলো তো, এটা কিন্তু তিন নাম্বার, তাহলে এখানে তো এই যে দুইয়ের এক নাম্বার বক্সটা আছে দাঁড়াও, আর এটা কিন্তু তিনের এক আর তিনের দুই। দেখো তো আমি বোঝাতে পারতেছি কিনা, একের এক, একের দুই, একের তিন, দুইয়ের এক, দুইয়ের দুই, দুইয়ের তিন, আর এটা তো তিন নাম্বার লাইন, এই যে এদিক থেকে তাকাও, এই যে তিন নাম্বার রো কিন্তু, আর এটা তো আসলে এই যে দুইয়ের এক কিন্তু আসলে দেখো কয়টা রো এর জায়গা নিয়ে নিছে, একটা রো দুইটা রো, এখন কিন্তু সে দুইটা রো এর জায়গা নিছে, দ্যাটস ওয়াই যেহেতু সে দুইটা রো এর জায়গা মেরে দিছে, সুতরাং এখন আমরা এখানে রো স্প্যান ইউজ করব। এগুলো একটু মজা নিয়ে করতে হইব, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে রো স্প্যান, কয়টা রো, একটা রো দুইটা রো, এই যে দুইয়ের এক নাম্বারটায়, দুইয়ের এক নাম্বার বক্সটায় দুইটা রো এর জায়গা মারছে, সুতরাং এখানে এখন ইউজ করতে হবে রো স্প্যান। এই কয়েকটা অ্যাট্রিবিউটই বর্ডার, সেল স্পেসিং, সেল প্যাডিং, হাইট, উইডথ, রো স্প্যান, সেল স্প্যান, এখন কল স্প্যান। এখন যদি মনে করো যে এগুলো তো আসলে এতগুলো অ্যাট্রিবিউট, এগুলো কেমন মনে রাখবো, আসলে বিষয়টা এমন না, এগুলা খুবই ইজি এবং নামের সাথে মিল আছে, ঠিক আছে? সুতরাং খুব ভয় নিয়ে বললে কিন্তু হইব না এগুলা, যে আল্লাহ এতগুলা অ্যাট্রিবিউট আবার এতগুলো ট্যাগ কত খিজিবিজি। আসলে তুমি একটু ঠান্ডা মাথায় একটু দেখো, ঠান্ডা মাথায় একটু করো, আসলে এগুলো কোনো কঠিন কিছু না। এগুলো অনেকেই আছে দাঁড়াও 9-10 থেকে অনেকে পারে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা গেল ক্লাস 8 থেকেই পারে, ঠিক আছে? এবং আমি অনেকে চিনি, আমার অনেক ফ্রেন্ডই আছে যারা এগুলো অনেক আগে থেকে পারে, সুতরাং এগুলো এত কঠিন কিছু না, ঠিক আছে? সুতরাং তুমি একটু দেখো, মনে হইতেছে আল্লাহ ইমেজ ট্যাগ শিখলাম, এটার মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট ছিল, তারপরে আমি আবার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট, কত কিছু এন্ড তেন, আসলে অ্যাট্রিবিউট অনেকগুলো, কিন্তু কাজ কিন্তু এক জায়গার মধ্যেই। তুমি দেখো এই যে এখানে যখন আমি বলেছিলাম যে লেখাগুলোকে মাঝখানে নিতে হলে অ্যালাইন ট্যাগ ইউজ করতে হয়, তখন তুমি এটাকে তুমি ফর্মের মধ্যে ইউজ করতে পারবা, তুমি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের অ্যালাইনমেন্টগুলো ঠিক করার জন্য ইউজ করতে পারবা। তো আমি তোমাদেরকে এগুলো ডিটেইলস দেখাই নেই, কিন্তু আমি আপাতত বেসিকগুলো শিখাচ্ছি এবং পরবর্তীতে আমি দেখাবো। কিন্তু এগুলো থেকে যদি তুমি একটু মায়া নিয়ে, একটু কি বলা হয়, একটু ফিলিংস নিয়ে পড়তে পারো, তোমাদের কাছে এগুলো খুব ইজি লাগবে, এবং এগুলো ফিজিক্স কেমিস্ট্রি থেকে অনেক সোজা, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি অনেক ম্যাথ, হায়ার ম্যাথের অনেক কিছু মাথার মধ্যে ঢুকে না, কিন্তু এগুলো তুমি যদি একটু প্র্যাকটিক্যাল করো, যাদের ল্যাপটপ নাই, ঠিক আছে, তারা কি করতে পারো, তারা খুব ইজি, ল্যাপটপ না থাকলে খুব কিছু নাই যে আমার ল্যাপটপ নাই এগুলো পারবো না, কোনো সমস্যা নাই, প্রযুক্তি অনেক উন্নত। তুমি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে HTML কোড প্লে লিখে একটা সফটওয়্যার আছে, সেটা নামায় নাও, ওটা দিয়ে তুমি এগুলো করো, তুমি এক পেজে কোডিং করো, অন্য পেজে যে তুমি এটার আউটপুটটা পাচ্ছ, এবং এটা কম্পিউটার থেকে আরো ইজি। HTML কোড প্লে একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন, তো তুমি এটা শুধু কেবল একটা না, এরকম তুমি HTML যদি লিখে তুমি প্লে স্টোরে সার্চ দাও, এরকম অনেক তুমি অনেক ধরনের অ্যাপস পাইবা। তো এর মধ্যে আমি যেটা সবসময় মোবাইলের মধ্যে করার সময় যদি ইউজ করি, আমি HTML কোড প্লে, HTML CODE HTML কোড প্লে, এটাতে তুমি করবা, দেখবে যে আসলে জিনিসগুলো খুব ইজি। তোমার ল্যাপটপ না থাকলে তুমি কম্পিউটারে করতে পারো, ঠিক আছে? এগুলো কোনো ব্যাপার না। যাই হোক, এখন এটাকে আমরা একটু ডিজাইন করি। আমি নাম্বারিংটা কিভাবে করছি বুঝতেছো তো? একের এক, দুই, তিন, দুইয়ের এক, দুইয়ের দুই, দুইয়ের তিন, তিনের এক, তিনের দুই, কিন্তু দুইয়ের এক নাম্বারটা দুইটা রো এর জায়গা মেরে দিছে, দ্যাটস ওয়াই আমাদেরকে উই হ্যাভ টু ইউজ an extra attribute and that is row span, and the value of this row span will be 2 as এটা দুইটা রো এর জায়গা নিছে, বুঝতেছো? তো এখন আমরা এটাকে একটু করি। আমাদের প্রথম উদ্দেশ্য কি ছিল, যতটা রো থাকবে ঠিক ততটা আমরা টিয়ার ট্যাগ নিব, তত জোড়া। তাহলে কয়টা রো আছে বলো, একটা, দুইটা, তিনটা, তাহলে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া নিয়ে ফেলছি। এখন প্রথম রো এর বক্স কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা টিডি, একটা টিডি, দুইটা টিডি, তিনটা টিডি নিয়ে ফেলছি।
2 নাম্বার 2 এর মধ্যে কয়টা টিডি আছে বলো? একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স। এগুলো কিন্তু 3 নাম্বারেরটা। এই যে এই দুইটা বক্স নাম্বারই করে ফেলছি, একটা দুইটা তিনটা। এই দেখো একটা দুইটা, আমাদেরকে আরেকটা নিতে হবে, তিনটা নিতে হবে টোটাল নাকি? তাহলে এই হচ্ছে তিনটা, এই হচ্ছে টিডি, তিনটা নিয়ে ফেললাম। ঠিক আছে, এরপরে তিনের মধ্যে কয়টা আছে বলো? তিনের মধ্যে কিন্তু একটা দুইটা আছে, সুতরাং একটা এখন মুছে দিই। ঠিক আছে, এই দেখো হয়ে গেছে। এখন তুমি একটু তাকাও, এই যে 2 এর 1, 2 এর 1 বলতে এই হচ্ছে 2 নাম্বার রো এর এই 1 নাম্বারটা, এটা এটা কিন্তু দুইটা রো এর জায়গায় আছে, সুতরাং এখানে তোমাদেরকে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে রো স্প্যান। রো স্প্যান 2, কঠিন কিছু না, তুমি রান করো, তুমি এটা দেখতে পারো। দেখো বুঝতেছো কিনা? আগের মতোই একদম একই সিস্টেম, যতটা রো, আমাদের আদর্শ হচ্ছে রো, আমরা রো ওয়াইজ এটাকে তৈরি করব। কয়টা রো? 3টা রো, 1 2 3 জোড়া টিয়ার ট্যাগ নেওয়া শেষ। 1 নাম্বার রো এর মধ্যে কয়টা বক্স? 1 2 3, তুমি নাম্বারিং আগে কইরা রাখছো, এগুলো তুমি নাম্বারিংটা তুমি রাফে করবা। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2। এইবার 2 এর 1 নাম্বার বক্সটা দুইটা রো এর জায়গা খাইছে, এই কারণে এখানে রো স্প্যান 2 দিয়ে দিলাম। বুঝতে পারতেছো না? সত্যি অনেক ইজি কিন্তু। চলো আমরা এইটাকে ডিজাইন করি। ঠিক আছে, অনেক গাম ঝরতেছে, ফ্যান অফ করে নিছি তো, যাই হোক। দেখো এখন আমরা এইটাকে দেখো, এটাকে একটু ডিজাইন করি, কত ইজি দেখো। আর এই যে এটা আমাদের কুইজ কোশ্চেন আসছিল, এনডিসি একটা কুইজের মধ্যে আসছিল, কুইজ কোশ্চেনের মধ্যে এইটা বলে ডিজাইন করতে আসছিল। ঠিক আছে, তো এটা আমি এখানে আঁকছি, তার কারণ হচ্ছে কুইজ কোশ্চেনটার মধ্যে এটা একটু ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই এটা যদি আমি দেখাই তাহলে হয়তো সবগুলো কভার হয়ে যাবে। যাই হোক, তো দেখো এখন আমি, তোমরা একটু প্র্যাকটিস করবা মোবাইলের মধ্যে, ল্যাপটপ না থাকলে, ল্যাপটপ থাকলে তো ল্যাপটপের মধ্যে নোটপ্যাড কিংবা নোটপ্যাড প্লাস প্লাস, এবং তুমি এটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারো, নো প্রবলেম, যে কোনো একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে করে ফেলবা। যাই হোক, এবার আমরা এটাকে একটু ডিজাইন করি। আচ্ছা, ফার্স্ট স্টেপটা কি ছিল? রো সংখ্যা বের করা। কয়টা রো বলো? একটা দুইটা তিনটা রো, চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছ কিনা বলো? একটা রো, এই পাশের থেকে গেলে আবার তুমি দুইটা পাচ্ছ, একটা দুইটা, 1 2 3টা রো, টোটাল কয়টা রো? 3টা রো, একটা দুইটা তিনটা। এইবার 3টা রো ডিফাইন শেষ। কিভাবে? একটা দুইটা তিনটা, মানে তুমি এটা যেভাবেই হোক তুমি বের করবা যে এখানে সর্বোচ্চ রো কয়টা আছে, 3টা রো। এবার প্রথম রো এর মধ্যে বক্সগুলোকে নাম্বারিং করো, 1 এর 1, একটু দাঁড়াও কালার পেন দিয়ে করি, 1 এর 2 1 এর 3, ক্লিয়ার কিনা? এইবার 2 এর 1, এইবার দেখো 2 এর 1 স্বভাবতই 2 এর 1 আগে, তারপরে 2 এর 2 হবে, সুতরাং এই সম্পূর্ণটা কিন্তু 2 এর 2, এই পুরো বক্সটা। এখন বলতে পারো যে এখানে তারপরটা কি বলতো? এটা 3 এর 1, তো 3 এর 1 হলে এটা তো 3 এর 2 দেওয়া যাবে না, কারণ আমাদের আগে 2 আসছে, এই কারণে 2 এর 2 দিয়ে ফেলছি। তো এটাকে তো 2 এর 2 দিয়ে ফেলছি, তাহলে এটা তো 2 এর মানে 2 নাম্বার রো এর আন্ডারে চলে গেছে, তাহলে 3 নাম্বার রো এর মধ্যে বক্স আছে একটা। বুঝছো? এইবার তুমি এই যে বড় সমুদ্রের মতো একটা বক্স দেখতে পাচ্ছ, এখানে কি আছে বলো তো? এখানে দেখো, এটাই এমন বদমাইশ, সে দুইটা কলামের জায়গা নিচে। দেখো একটা কলাম, তুমি যদি এটাকে আঁকতে পারবে, দেখো যদি আঁকতা তাহলে তুমি কয়টা আঁকতে পারতো? একটা, এই যে দেখো একটা কলাম দুইটা কলাম, তাহলে প্রথমে সে দুইটা কলামের জায়গা নিছে, এটা আমরা শিওর, আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে কল স্পেন হচ্ছে 2, কল স্পেন 2, এই বুঝতেছো? এরপরে দেখো সে আবার যদি আমি এটাকে মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে দেখো যদি এরকম থাকতো, তাহলে সে দেখো দুইটা রো এর জায়গা বসিয়ে নিছে, দুইটা কলাম দুইটা রো, তার মানে এখানে দুইটা অ্যাট্রিবিউট একসাথে বসবে। কেন? তার কারণ সে দুইটা রো এবং দুইটা কলামের জায়গা একসাথে শেখায় ফেলছে, দ্যাটস ওয়াই। এখন আমরা এখানে লিখব রো স্প্যান
টু, তার মানে কল স্পেন টু রো স্পেন টু, এই পুরো অংশটার জন্য, মানে এই যে 2 এর 2 নাম্বার অংশটার জন্য। বুঝতে পারতেছো না? ইজি কিন্তু, তুমি একটু দেখো তুমি বুঝতে পারতেছো কিনা। আমি খুব আমার তরফ থেকে আমি বেস্ট ট্রাইটা করলাম। এখন আমরা এটাকে ডিজাইন করি। হ্যাঁ, চলো। আচ্ছা, প্রথমে এখানে কয়টা আছে রো? 3টা। তবে 3 জোড়া টিয়ার ট্যাগ নিয়ে নেই। এই 1 জোড়া, এই 2 জোড়া, এই 3 জোড়া নিয়ে ফেললাম। এরপরে 1 নম্বরের মধ্যে কয়টা বক্স আছে? 3টা বক্স। তাহলে 3টা টিডি ট্যাগ অথবা টিএইচ, টিএইচ এর ব্যাপারটা পরে শিখবো। একটা টিডি, 2টা টিডি, 3টা টিডি নিয়ে ফেললাম। 2 নম্বরের মধ্যে কয়টা বক্স? একটা বক্স, 2টা বক্স। এই পুরো বক্স থেকে আমরা 2 এর আন্ডারে নিছি, কারণ আগে 2 এর প্রায়োরিটি, কারণ তারপরে 3 আসে। আগে 2 তারপরে 3। যদিও এটা 3 এর কিছু অংশ নিছে, বাট এখানে আমরা তো মানে এট্রিবিউট ইউজ করে বুঝাই দিলাম যে 2টা রোয়ের জায়গা নিয়ে নিছে। কিন্তু আমরা এখানে যেহেতু আগে 2, তাহলে এট ফার্স্ট আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে 2 কে। সুতরাং 2 1 তারপরে 2 2। তাহলে এখানে কয়টা রো আছে বলো? কয়টা বক্স আছে? 2 এর একটা বক্স, 2 এর 2টা বক্স। তার মানে এই একটা বক্স, 2টা বক্স। একটা বক্স আমরা এখানে মুছে দেব। ঠিক আছে? তার মানে এখানে টোটাল 2টা বক্স আছে। এখানে আমরা 2টা টিডি নিলাম। বুঝতেছো? এখন 3 এর কয়টা বক্স? 3 এর একটা বক্স, জাস্ট একটা বক্স। সুতরাং 3 এর মধ্যে শুধু এক জোড়া টিডি নিব, এক জোড়া টিডি। এই তো। কিন্তু এই যে 2 এর 2, মানে এই যে এই বদমাশটা, এইটা কিন্তু 2টা কলাম এবং 2টা রো এর জায়গা একসাথে নিছে। দ্যাটস ওয়াই এইখানে উই হ্যাভ টু ইউজ দিস টু এট্রিবিউট। তাহলে কি লিখতে হবে বলো? এখানে এখন আমরা দেখো কল স্পেন টু এবং রো স্পেন টু। আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, আগে রো স্পেন লিখো, তারপরে কল স্পেন লিখো, নো প্রবলেম। এখন তুমি লিখতে পারো এখানে রো স্পেন টু। এই তো। এখন যদি এই বক্সের মধ্যে কিছু লিখে থাকতো, এই যে মাঝখানে এই ফাঁকেগুলোর মধ্যে লিখে দিতাম। আমি এগুলো তোমাদেরকে লিখা ওই অন স্ক্রিনে দেখাবো। আপাতত ডিজাইনটা দেখালাম। তো তুমি যদি এখন এটাকে রান করো, দেন তুমি এইরকম ফিচারের একটা টেবিল পাবা। বুঝছো? চলো এটাকে ডিজাইন করি। এটা আমাদের কুইজ কোশ্চেন আসছে। হ্যাঁ, একটা কুইজ কোশ্চেন আসছে এবং এটা আমি নিজেই করছি, মানে আমি এটা পারি আর কি। যাই হোক, এখন আমরা এটাকে একটু ডিজাইন করি। এই যে এই বক্সটাকে খুব ইন্টারেস্টিং। এগুলো একটু 1 2 3 4 একটু মুছে দিই। হ্যাঁ, কারণ এটাকে একটু স্পেশাল ভাবে আমি করাতে চাচ্ছি। আর এই যে বাকি এগুলো তুমি ঠিক রেখে দাও। যে কোনো টেবিলের ক্ষেত্রে তুমি দরকার হলে এগুলো মুখস্থ লিখে দাও, কোনো সমস্যা নেই। যদি পরীক্ষার মধ্যে না থাকে, তুমি মুখস্থের মধ্যে এগুলো লিখে দাও, কোনো সমস্যা নেই। আর একটু মনে রাখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। আমি এগুলো 3 4 বার করছি, তো যার কারণে আমার মাথার মধ্যে মন থাকে। আবার ভুলবো, আবার দেখবো, এগুলাই নিয়ম। তুমি একবার ভুলবা, একবার পড়বা, একটা পড়ার সময় মাথার মধ্যে 7 দিনের বেশি মন থাকবে না। সুতরাং এগুলা বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত রাখতে হবে। এখন তুমি যদি মনে করো আল্লাহ এগুলো কি কঠিন, কি বড় জিনিস, এতগুলা ট্যাগ, এগুলা কিছুই না। আমি যে বললাম অনেক স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো, আমার থেকে অনেক ভালো। আমি তো কোনো স্টুডেন্টই না। যাই হোক, এরা এগুলো অনেক আগে থেকেই পারে। ঠিক আছে? সুতরাং ওই লেভেলে চিন্তাটা করতে হবে যে আমরা আসলে যেটা শিখতেছি এগুলো আসলে খুবই ইজি মনে করে এবং ফিলিংস নিয়ে শিখতে হবে। আমি নতুন একটা কিছু শিখতেছি এরকম মনোভাব নিয়ে। আমি ইমেজের মধ্যে অনেক ট্যাগ শিখলাম, তারপরে আমি কত ধরনের ট্যাগ শিখলাম, এগুলো কি মনে রাখতে পারবো কিনা? খুবই ইজি ভাই, তুমি একটু বইটা তুলে দেখো, অনেক ইজি। যাই হোক, এটাকে ডিজাইন করি। হ্যাঁ, তো এটাকে একটু এখানে আঁকি, বড় করে আঁকি। নিয়ম একটাই, ক্রাইটেরিয়া একটাই। একটা ক্রাইটেরিয়া আমরা ফলো করব, একটা মানদণ্ড ফলো করব, দেন আমরা এটাই করে ফেলবো। চলো করি। আচ্ছা, যাই হোক, একটু লেন্দি হয়ে যাবে এই ভিডিওটা, কিন্তু কিছু করার নাই। আমি একটা ভিডিওর মধ্যে এটা সম্পূর্ণ আলোচনা করব। এটাই একটু বড় করে রাখি। হ্যাঁ, তাহলে নাম্বারিংটা করতে সুবিধা হবে। দেখো ভাই, এখন এই লেখাগুলো লিখলাম না, লেখাগুলো ধরো নাই, আমরা শুধু টেবিলটা ডিজাইন করি, লেখাগুলো আমরা শুধু ফাঁকে ফাঁকে বসাই দেব। এখন আমরা প্রথম আমাদের কাজটা কি ছিল? টু ডিফাইন দ্য হাইস্ট রো নাম্বার। তো এখন খেয়াল করো, আমি যদি বলি এখানে কয়টা রো আছে, তুমি বলো তো এখানে কয়টা রো আছে? 1 2 3 4টা রো সর্বোচ্চ। একটা, দুইটা, তিনটা, 4টা রো। তুমি বলতে পারো এইভাবে ধরি না, আমি বলছি
যেভাবেই হোক, যেখান থেকেই গণনা শুরু করি না কেন, আমাদেরকে কোন জায়গা থেকে গণনা শুরু করলে আমরা সর্বোচ্চ রোটাকে পাবো, ঠিক ওইখান থেকেই শুরু করব। তুমি যদি এখানে শুরু করো 1 2 3টা পাচ্ছ, 1 2 3টা, কিন্তু তুমি যদি এখানে শুরু করে আবার এইদিকে ঢুকে যাও 1 2 3, যদি এগুলো ছোট রো কিন্তু এগুলো রো 2 3 4, তার মানে আমরা প্রথমে ডিফাইন করে ফেললাম যে এইখানে 4টা রো আছে। কোনটা কোনটা বলো তো? এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা। তুমি কিন্তু বুঝতেছ, আমিও প্রথমে এটা যখন ডিজাইন করতে গেছিলাম আমি গ্যাস লাগাই দিয়েছিলাম, কিন্তু তুমি একটু খেয়াল করো 1 2 3 4টা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বক্সগুলো নাম্বারিং করি। হ্যাঁ, আচ্ছা বক্সগুলো নাম্বারিং করি। দেখো একটু দেখো, এই প্রথম রো এটা 1 এর 1, এখানে আর কিছু নাই, আর কোনো বক্স নাই, একটা বক্সই। এটাকে যদি ধরি 2, তাহলে এটা 2 এর 1, এটা 2 এর 2। ওই বুঝতেছ? হ্যাঁ, দেখো এটা কিন্তু 3 এর 1, এটা 3 এর 2। হ্যাঁ, এটা 3 এর 3, এটা 3 এর 4। দেখ বুঝছো তুই? তাই এবার দেখ, এইখানে 3 এর 1 3 এর 2 3 এর 3 3 এর 4। এই যে এটা কিন্তু 4 নাম্বার রো ছিল, একটা রো, দুইটা রো, তিনটা রো, এই হচ্ছে 4 নাম্বার রো। তাহলে এটা কিন্তু 4 এর 1 আর 4 এর 2। নাম্বারিংটা বুঝছো কিনা বলো তো? 1 এর 1 2 এর 1 2 এর 2, 3 এর 1 3 এর 2 3 এর 3 3 এর 4, 4 এর 1 4 এর 2। ঠিক আছে, এখন দেখো এই যে প্রথম যে বক্সটা, সেই বক্সটা কি করছে, সে 4টা কলামে জায়গা খেয়ে নিছে। দেখো কেমনে 4টা কলাম কেমনে হয়, তুমি একটু দাগগুলা মিলাও কাল্পনিক ভাবে। তুমি খেয়াল করো তো, একটা হইলো, দুইটা হইলো, তিনটা হইলো, 4টা হইলো। তার মানে কিন্তু এই যে 1 এর 1 নাম্বার বক্স, এটা খুব আত্মগ্রাসী, সে 4টা কলামের জায়গা সে খেয়ে নিছে। এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 4টা কলাম, উপরের একটা বক্স 4টা কলামের জায়গা গঠন করছে। এই যে আমি ডট ডট দিয়ে বুঝাইছি, আমি আশা করি বুঝতে পারছো। তো চলো এখানে আমরা একটু এগুলো মুইছা একটু লেখি। এই যে 1 এর 1, সে কল স্পেন নিছে, কল স্পেন কয়টা কল স্পেন নিছে, সে 4টা কল স্পেন নিছে। সুতরাং এখানে কল স্পেনটা লিখে ফেললাম 4। ওই বুঝতেছো? এবার এই যে 2 এর 1, 2 এর 1 দেখো, আমি যদি যেখানে ডট ডট দিয়ে আঁকি, ডট ডটটা দেই কালার পেন দিয়ে, দেখো 2 এর 1 1 এবং 2, সে দুইটা কলামের জায়গা সে নিছে। 2 এর 1 দুইটা কলামের জায়গা নিছে, সুতরাং এখানে হবে কল স্পেন 2। বুঝতেছো না? ইজি কিন্তু। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি কল স্পেন 2। তারপরে 2 এর 2 নাম্বারটা, সেও কিন্তু দুইটা কল স্পেনের জায়গা নিছে, দুইটা কলামের। দেখো এই যে একটা দুইটা, তাহলে এখানে কি হবে, কল স্পেন 2। ইজি কিন্তু, আমি কিন্তু এগুলা পারি, তোমরা পারবা। দেখো এখানে আমরা এখন লিখবো 2 এর 2, সে নিছে কল স্পেন 2। এবার 3 এর 1 এর দিকে আসো। দেখো 3 এর 1, সে কি করছে, সে দেখো এটা তো সে কিন্তু কলামের জায়গা নিছে একটাই, কারণ এখান থেকে কলাম একটাই আঁকা যাইতো, একটা কলামই, ঠিক না? কলাম একটাই হইতো, এখানে যদি আঁকতে পারতাম কলাম একটাই হইতো। তাহলে কলামের জায়গা নিছে একটা, বাট এই দেখো রো এর জায়গা নিয়ে ফেলছে সে দুইটা, এই একটা এবং এই একটা। তার মানে এখানে রো স্পেন 2 হবে। বুঝছো? তাহলে এখানে লিখবো কি বলতো, রো স্পেন 2। ঠিক আছে, এবার এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আবার কি করছে দাও তো, এই যে এটাও কিন্তু কি করছে বলতো, দুইটা রো এর জায়গা নিয়ে ফেলছে। সুতরাং এখানে আমরা লিখবো কি বলতো, রো স্পেন 2।
রো স্প্যান 2 এটা একটু কমপ্লিকেটেড ছিল। যাই হোক, আপাতত আমরা এই যে সিস্টেমগুলো বললাম, প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে সারি নাম্বার বা রো নাম্বারটাকে ডিফাইন করতে হবে, কয়টা রো আছে। তারপরে সেই রো এর বক্সগুলো নাম্বারিং করব। নাম্বারিং করার পরে দেখবো যে কোন বক্স কয়টা কলাম কয়টা রো এর জায়গা মারছে, বা রো কলামের জায়গায় একসাথে মারছে কিনা। এই যে এটার মধ্যে কি করছে, সে রো এর জায়গাও মারছে, কলামের জায়গাও মারছে, মানে রো স্প্যান কল স্প্যান একসাথে নিছে। ঠিক এই জায়গার মধ্যে এই হচ্ছে ডিজাইনটা। এইবার চলো আমরা এটার কোডিংটা করি। চলো তাহলে কি করতে হবে বলো। প্রথমে এখানে আমাদের রো কয়টা ছিল বলো? একটা, দুইটা, সর্বোচ্চ নাম্বার দিকে তাকাও, চারটা। তাহলে চারটা টিয়ার ট্যাগ নিতে হবে। একটু চাপাই চাপাই লিখতে হবে না, যাই হোক একটু আমরা কালার পেন দিয়ে লিখি, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। দেখো এই হচ্ছে টিয়ার একটা, এটার মধ্যে একটা আছে না, তাহলে এটার মধ্যে আমি এটা একটু চাপাই লিখি। এই ধরো এক জোড়া নিলাম, তারপরে নিতে হবে 2 জোড়া। ওই বুঝতেছ? কমেন্টে জানাইও যদি আমার কেউ ভিডিওগুলো দেখো। আমি জানি অনেকেই দেখো, মাত্র 60টা ভিউজ। যাই হোক, যেই দেখো একটু জানাইও যে তুমি জিনিসগুলো বুঝতেছো কিনা। এই হচ্ছে 2 জোড়া, আর এক জোড়া নেই। এটার মধ্যে 1 2 3 4টা, ঠিক না? তাহলে এটা একটা বড় দিতে হইব। এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আর এক জোড়া আছে না? এবার টেবিলটাকে ক্লোজ করে দিই। আচ্ছা চলো, রো সংখ্যা কয়টা ছিল? 4টা। দ্যাটস ওয়াই 4টা টিয়ার ট্যাগ নিছি। একটা, দুইটা, তিনটা, 4টা, 4 জোড়া টিয়ার ট্যাগ। এখন প্রত্যেকটার মধ্যে বক্সগুলো বসাবো। প্রথম বক্সের মধ্যে 1 1, মানে সম্পূর্ণ একটা বক্স ছিল, সুতরাং এখানে জাস্ট শুধু কেবল আমরা একটা টিয়ার ট্যাগ ইউজ করব। টিডি ট্যাগ, সরি টিডি ট্যাগ। এই হচ্ছে টিডি, এই হচ্ছে টিডি ক্লোজ, ঠিক না? কিন্তু এই একের একের কল স্পেন কয়টা ছিল? 4টা, বুঝাইছি কিন্তু। কেন কেন 4টে হইছে? 4টা জায়গা সে মারছে, সুতরাং এখানে হবে কল স্প্যান 4। ওই বুঝতেছ? তারপর এখানে যদি কিছু লেখা থাকে, লেখাটা মাঝখানে লিখবো, ওইটা আমরা ওই যে মানে অন স্ক্রিনে দেখবো। আচ্ছা গেল প্রথমটা ঝামেলা। দ্বিতীয়টার মধ্যে কয়টা কয়টা বক্স? 2 2 1 2 2, মানে দুইটা বক্স, সুতরাং দুইটা টিয়ার ট্যাগ, দুইটা টিডি ট্যাগ। এই হচ্ছে টিডি একটা, এই হচ্ছে একটা টিডি। কিন্তু কিন্তু এইটা দুইটা কল স্পেন, দুইটা কল স্পেন, তাহলে এইখানেও কল স্পেন 2, ওই বুঝতেছ? এখানেও কল স্পেন 2। কল স্পেন কেন দিছি আমি কিন্তু দেখাইছি আগে। আচ্ছা তারপরটার দিকে তাকাও, কয়টা বক্স? 3 1 3 2 3 3 3 4, মানে 4টা টিডি ট্যাগ নিতে হবে তোমাদেরকে, 4 জোড়া, 4 জোড়া। যাই হোক, এই হচ্ছে টিডি একটা, দুইটা, তিনটা, 4টা। টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ। এখন এখন দেখো, 3 এর 1, মানে এই প্রথম টিডিটা সে দুইটা রো স্প্যান নিছে, তাহলে অফ কোর্স উই হ্যাভ টু ইউজ দিস অ্যাট্রিবিউট রো স্প্যান, এন্ড দ্য ভ্যালু অফ দিস রো স্প্যান উইল বি 2। সুতরাং এই হচ্ছে রো স্প্যান, এবং রো স্প্যানের ভ্যালু কত বলো? 2। দেখো তারপরেরটা সিম্পল, কোনো রো স্প্যান নাই, এরপরটা নাই, এরপরটা আছে দুইটা রো স্প্যান, মানে 4 নাম্বারটার মধ্যে, সেটার মধ্যে। তাহলে এগুলো ক্লোজ করে দিই নাকি? এটার মধ্যে রো স্প্যান আছে 2, তাহলে এটার মধ্যে রো স্প্যান 2। ও দেখো, তারপরে 4 এর 1 4 এর 2,
শেষের রোটার মধ্যে মাত্র দুইটা বক্স, এবং দুইটা বক্স কোনো ধরনের রো স্প্যান কল স্প্যান নাই, সিম্পল। সুতরাং এখন আমরা একটা টিডি ক্লোজ আর একটা টিডি ক্লোজ। যেহেতু কোনো কিছু লেখা টিকা নাই, দ্যাটস ওয়াই এগুলো ফাঁকা রাখলাম। ভাই দেখো তো বুঝছো কিনা? কেউ যদি আমার ভিডিওগুলো আসলে ফলো করো, মানে পুরো 5টা পার্ট দেখো, কেউ যদি কোনো সমস্যা হয় একটু কমেন্ট বক্সে লিখবা, ঠিক আছে? আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবা, ডু সাবস্ক্রাইব, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব করলে তো আর তোমার সমস্যা না। যাই হোক, তো এখন এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? তো এটা ডিজাইনটা, তারপরে যদি মাঝখানে কোনো লেখা থাকে লেখা লিখলাম, আর যদি না থাকে শুধু টেবিলটা থাকে, শুধু কেবল আমরা এটাকে মানে ব্ল্যাঙ্ক রেখে দিব, হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়গুলো। তারপরে আমরা কিছু এখানে সিএসএস এর কাজ দেখব, ইন্টারনাল সিএসএস বলতে বললাম যে এই বক্সটাকে আমি লাল কালার করতে চাই, এই বক্সটাকে হলুদ কালার করতে চাই, এভাবে কালারিং করা, তারপরে সাজানো, এইগুলোকে মানে ইন্টারনাল সিএসএস যদি ওই পেজে থাকে আমি এগুলো করতে চাই অ্যাট্রিবিউট ইউজ করে কিংবা অন্যান্য ট্যাগ ইউজ করে, তখন আমরা এই সিএসএস এর ব্যবহারটা এখন দেখব। যদিও আমি সিএসএস নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল আপলোড দেব। তো এখন আমরা এই 3টা বক্স, 1টা 2টা এবং 3টা, এই 3টা বক্সের কোডিংগুলা আমি এখন তোমাদেরকে ল্যাপটপের মধ্যে ভিজুয়ালাইজ করাবো। এটা তোমরা পারবা, বা আমি শুধু কেবল দাঁড়াও, আমি তো সবগুলো কোডিংগুলো দেখাইছি, এখন কোডগুলো তুমি ল্যাপটপে সেটআপ করলে হয়ে যাবে। আমি শুধু কেবল তোমাদেরকে এইটা দেখাবো আর এইটা দেখাবো, দুইটা দেখাবো, মানে ভিজুয়ালাইজ করবো ল্যাপটপের মধ্যে। আর বাকিগুলো তো আমি তোমাদেরকে কোডিং তো করে দেখাই দিলামই, এখন কোডিংগুলো তুমি তোমার ল্যাপটপে বসায় দেখো, যদি কোনো মিস্টেক হয়ে থাকে তুমি কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? অথবা আমার একটা ফেসবুক পেজ আছে, তোমরা ওটার মধ্যে লাইক দিতে পারো, ওইখানে জানাতে পারো, নো প্রবলেম। তো এই হচ্ছে বিষয়টা। তো চলো এখন আমরা এই দুইটা টেবিলকে আমরা একটু ল্যাপটপের মধ্যে মানে কোডিংটা করার চেষ্টা করি, এবং এখানে আমরা সিএসএস এর কিছু ব্যাপারটা দেখব। ইন্টারনাল সিএসএস এর সিএসএস দুই প্রকার, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো আমি এখানে ইন্টারনাল সিএসএস এর কিছু ব্যবহার দেখব। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে অন্যান্য আরো আনুষঙ্গিক কিছু ট্যাগ আছে, এই যেমন এই টেবিলের মধ্যে আমরা ক্যাপশন ট্যাগ ইউজ করতে পারবো, তারপর টিএইচ এর ব্যবহারটা আমরা একটু ল্যাপটপে দেখাবো, নো প্রবলেম, সব দেখাবো, সব কিছু দেখাবো। তো এই হচ্ছে বিষয়টা। কিন্তু আমি চাচ্ছি যে এখন আগে বেসিকটা শিখো, তারপরে আমি আরো অন্য একটা ভিডিও আপলোড করবো, ওইখানে আমি অন্যান্য যে ট্যাগগুলো আছে, প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে H1 H2 H3 এইগুলা কিভাবে কাজ করে, তারপরে বর্ডার কালার অ্যাট্রিবিউটগুলো আছে না, ওগুলো সব স্টাইল যা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সব দেখাবো। তো আপাতত এই হচ্ছে আমার বোর্ডের কাজ। এখন চলো আমরা ল্যাপটপে গিয়ে ওগুলো একটু দেখার চেষ্টা করি। ওকে, চলো। আচ্ছা দেখো, এখন আমরা এই যে বিষয়গুলো দেখলাম বোর্ডের মধ্যে, ওইগুলো আমরা এখন ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ঠিক আছে? তো এখন খেয়াল করো যে এই টেবিলটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু বোর্ডের মধ্যে আমি তোমাদেরকে দেখাইছি, ওইখান থেকে আমি পিকটা নিছি। যাই হোক, আমি এখানে আর এক্সট্রা করে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওটা আঁকলাম না, আমি এখানে জাস্ট পিকচারটা নিয়ে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখো, আমরা যে কোনো একটা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস যেটাই করি না, আমার কাছে দুইটাই আছে। তো আমি যখন তোমাদেরকে সিএসএস এর ব্যবহারটা শিখাবো না, তখন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কিভাবে করি, বা এটা দিয়ে করলে আরো বেশি ইজি হয়। একভাবে করলেই চলে, আমরা টেক্সট ডকুমেন্ট দিয়ে করলে অনেক ইজি হয়, এবং এটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল, স্টুডেন্টরা সবচেয়ে বেশি এটা ইউজ করে। যাই হোক, আমরা এই নোটপ্যাডটা ইউজ করি। ওকে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা দেখো, প্রথমেই এইখানে আমরা এই দুইটাকে একটু পাশাপাশি রাখার ট্রাই করি, সো দ্যাট উই ক্যান ভিজুয়ালাইজ ক্লিয়ারলি। আচ্ছা, তো এখন দেখো, এখানে আমাদের উদ্দেশ্য কি ছিল বলো তো? আমরা প্রথমে নাম্বারিংটা করে নিব। তো সবকিছু করা এখানে ওকে, আমি বোর্ডের মধ্যে দেখাইছি। তো এখন এখানে কয়টা সারি আছে বলো? একটা, দুইটা, তিনটা। এই যে 1 2 3, সুতরাং এখানে আমরা কয় জোড়া টিআর ট্যাগ নিব? 3 জোড়া টিআর ট্যাগ। আগে তো টেবল ট্যাগ নিতে হবে, বোর্ডের মধ্যে আগে কি নিতে হবে? টেবল ট্যাগ, TAVLE, টেবল। ওকে, ক্লোজ করে দিই, একটু বড় করে নিই, বা যেভাবে করি না কেন আমরা একটু করি। ওকে, তো এখন দেখো, TABLE, টেবল। ওকে, টেবল, উচ্চারণটা হচ্ছে টেবল। আচ্ছা যাই হোক, তো এখন
আমরা এই টেবল ট্যাগ দিয়ে দিলাম। এখন কি করব, তিনটা রো ছিল, সুতরাং এই যে দেখো তিনটা রো, 1 2 3, সুতরাং আমরা এখন তিনটা টিয়ার ট্যাগ নিব। এই হচ্ছে একটা টিয়ার ট্যাগ, টিয়ার, ওকে, টিয়ার। এটাকে কপি পেস্ট করলেই পারতাম, বাট আমি তোমাদেরকে একটু আস্তে আস্তে দেখাই, একটু দেখো ধৈর্য ধরে, ঠিক আছে? আমি আশা করি যদি আমার এই ভিডিওটা তোমরা দেখো, টেবল মেক করার ক্ষেত্রে যে প্রবলেম এটা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, কয়জোড়া হইলো দেখো, আমি একটু এইটাকে একটু ঠিক আছে, এই দেখো, এই এক জোড়া, এই দেখো, এই এক জোড়া, আমি একটু দেখাচ্ছি, এই যে এই এক জোড়া, এই দুই জোড়া, আর এই হচ্ছে 3 জোড়া। ঠিক আছে, এটাকে একটু আমরা একটু স্পেসগুলো বাড়াই দেই, যেখানে যাতে করে আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের টিয়ার ট্যাগ নেওয়া শেষ। ঠিক আছে, টিয়ার ট্যাগ নেওয়া শেষ। প্রথমে কি নিলাম, এই যে আগের মতো HTML হেড, বডি, টেবল যেহেতু করতেছি বডির ভিতরে টেবলটা নিতে হবে, এই টেবল ট্যাগ ক্লোজ, তারপরে বডি, তারপরে HTML ক্লোজ। এখন আমরা 3 জোড়া টিয়ার ট্যাগ নিয়ে ফেললাম এবং এই 3 জোড়ার ভিতরে এখন বক্সগুলো বসাবো। দেখো তো, 1 নম্বরের মধ্যে 3টা বক্স, 1টা 2টা 3টা, ওই বুঝতেছ, 3টা বক্স। সুতরাং এখন আমরা প্রথমটার মধ্যে আমরা 3টা টিডি নিব, এই হচ্ছে টিডি, ঠিক আছে, ওকে, এই হচ্ছে টিডি, ওকে, টিডি, এই হচ্ছে টিডি। আচ্ছা দাঁড়াও আমরা একটু, আচ্ছা ঠিক আছে, 3টা টিডি, এখানে ফাঁক রাখতেছি কারণ এখানে কিছু লিখবো, ফাঁকটা কতটুকু রাখবো এটা ডাজেন্ট ম্যাটার, যতটুকু মনে ততটুকু রাখো, বাট লিখা থাকলে ওখানে লিখবা। তাহলে 3টা গেল, ঠিক আছে। তারপরে খেয়াল করো তো, পরেরটার মধ্যে 2টা বক্স, 2 1 2 2, তাহলে 2টা টিডি নিতে হবে না? হ্যাঁ, 2টা টিডি, ঠিক আছে, তাহলে এখানে আমরা 2টা টিডি নিব, একটা টিডি মানে 2 জোড়া, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কয় জোড়া হলো, 2টা। আচ্ছা এরপরে একটু তাকাও যে এখানে তারপরে 3 নাম্বারটার মধ্যে একটা বক্স, সুতরাং আমরা এখানে কয়টা টিডি নিব, একটা, মানে শুধু কেবল এক জোড়া টিডি, মানে একটা টিডি এবং টিডি ওপেনিং এবং ক্লোজিং। যাই হোক, এটাকে একটু আমরা স্পেসটা কমাই দেই, তো খেয়াল করো, এই হচ্ছে টিডি, এই হচ্ছে টিডি ক্লোজ। আচ্ছা এইবার এই যে টেবলের মধ্যে কি বলেছিলাম আমরা, এখন একটু দাঁড়াও, এবার দেখো, একটু দেখো যে প্রথমটার মধ্যে যে দেখো 3টা টিডি, একটা, 2টা, 3টা, এই টোটাল 3টা, তারপরের মধ্যে 2টা টিডি, এরপরের মধ্যে একটা টিডি, ঠিক না, মানে এক জোড়া। তো এখন কথা হচ্ছে যে আমরা একটু তাকাই, এই দেখো দুইয়ের মধ্যে কি ছিল, কল স্পেন টু, রো স্পেন টু, তার মানে উই মাস্ট ইউজ দিস টু অ্যাট্রিবিউটস। তাহলে অফকোর্স 2 নম্বরে, তাহলে এটা ছিল এই যে 2 নম্বরের রো এর মধ্যে, 2 নম্বরের মধ্যে, মানে এই যে এখানে কি দিতে হবে বলো, কি, রো স্পেন টু, রো স্পেন, বানানটা মেবি ভুল হয়েছে, এই হচ্ছে রো স্পেন টু নাকি,
আচ্ছা শুধু আমরা যদি ইনভার্টেড কমা দিতে চাই তাহলে দিব না, হলে কল স্পেন টু, কল স্পেন কল স্পেন টু কেন দিলাম? ওই যে দেখাইলাম আমি আগেই, এই তো। আর কি আছে বলো? দেখো এটাই, আর কিছু নাই। আর কিছু আছে? নাই। এখন দেখো এটাকে একটু সেভ করে নিই। HTML head table tr close tr close tr close table tr এর মধ্যে একটা, লাস্টের মধ্যে একটা টিডি, তারপরের মধ্যে তিনটা, তারপরের মধ্যে তিনটা। এখানে তিনটার মধ্যে সেকেন্ডটার মধ্যে দুইটা দুইটা অ্যাট্রিবিউট বসবে, কল স্পেন আর রো স্পেন। ওকে ঠিক আছে, একটু রিভাইজ দিয়ে নিলাম। এখন এটাকে সেভ করি, সেভ অ্যাজ দেই। ওকে, সেভ এর মধ্যে দিই আমরা সারা ডট html। ওকে, যে কোনো একটা নামে সেভ করলাম। এটাকে আমরা একটু এফ ফাইলে করি, কারণ ওইখানে আমরা আগে অনেকগুলো কাজ করে রাখছিলাম। যাই হোক, তো এখন আমরা এই ফাইলের মধ্যে এটাকে সেভ করে দিই। এই হচ্ছে সেভ। তো চলো এখন আমরা এটার একটু ইয়েটা দেখি। ওকে, এই দেখো আমরা এটার এখন একটু এটার কি বলা হয়, রান করি, রান করে আমরা একটু দেখি। ইটস টেকিং টাইম ফর রানিং as the net is slow, so we have to wait sometimes. Okay, তো বন্ধুরা দেখো এই যে আমি রান করালাম, কিন্তু এখানে কিছুই কিন্তু হইল না। হয়েছে রান করানোর পরে কি এখানে কিছু আসছে? আসে নাই। তার কারণটা কি বলো তো? কারণ তুমি বর্ডার দাও নাই। তাহলে টেবলের মধ্যে অফকোর্স উই হ্যাভ টু ইউজ বর্ডার ট্যাগ। ওকে, কি করতে হবে? বর্ডার ট্যাগ ইউজ করতে হবে। তো চলো আমরা এখন বর্ডার ট্যাগটা ইউজ করি। কই বর্ডার, BORDER, বর্ডার। এই ট্যাগ না, এটা অ্যাট্রিবিউট, সরি। তো বর্ডার আমরা কত দিব? বর্ডার আমরা 1 দিব। চলো এখন সেভ করি, ফাইল সেভ করি। এই বর্ডারটা দিতে হবেই মাস্ট, অন্য কোনো অ্যাট্রিবিউট দেই আর না দিই। আচ্ছা এবার একটু তুমি করো। এই দেখো খুব পিচ্ছি একটা কি হয়েছে দেখো তো। এই যে দেখো খুব পিচ্ছি একটা কি হয়েছে, একটা টেবিল তৈরি হয়েছে। কিন্তু এগুলোর থিকনেস গুলো এখন কমাইতে হবে। দেখো এই যে একটা থেকে একটার থিকনেসটা দেখছো কতটুকু মোটা। এগুলো ডিফল্ট, ডিফল্ট মানে এগুলো HTML এর মধ্যে যদি তুমি এই অ্যাট্রিবিউট গুলো ইউজ না করো তাহলে HTML তোমাকে এইভাবে ফিচারটা প্রোভাইড করবে। ঠিক আছে, মানে ডিফল্ট ভ্যালুগুলো। তাহলে সেল স্পেসিংটা আগে আমরা দেই। এই কারণে এগুলো সুন্দর করার জন্য, যদিও কোশ্চেনের মধ্যে বলা না থাকে সেল স্পেসিং সেল প্যাডিং এর মানগুলো, বাট আমরা ইউজ করে দিব মুখস্থের মতো। হ্যাঁ, সেল স্পেসিং, এবং এগুলো মজার, আমরা দেখি সেল স্পেসিং। আমি এখানে অনেক ব্যবহার দেখাই। হ্যাঁ, তাহলে সেল স্পেসিং শূন্য কি বলা হয়, সেল স্পেসিং আমরা শূন্য দিই। ওই যে ফাঁকটা দেখো, একটু আবার দেখাই। এই যে দেখো একটা থেকে আরেকটার ফাঁকটা দেখছো, এই যে কতটুকু ফাঁক, কত মোটা থিকনেস গুলা। তো এখানে আমরা সেল স্পেসিং শূন্য বানাই দিই, তাইলেই জিনিসটা বোধ হয় অনেক ইয়া হয়ে যাবে। এই তো, তাহলে এবার দেখো সেল স্পেসিং শূন্য দিলাম, সেভ দিলাম। দেখো এবার একটু সুন্দর হবে আশা করা যায় আল্লাহর রহমতে। দেখো এই দেখছো, তারপরেও কিন্তু এই যে দেখো একটু কেমন যেন হয়ে গেছে, মোটাটা একটু কমছে, কিন্তু একটু হইলেও কিন্তু মোটাটা একটু কমছে। তো এখন কি করবো আমরা? সেল স্পেসিং গেল, সেল প্যাডিং দিই। সেল প্যাডিং দিই আমরা 5। ঠিক আছে, 5 দেই বা 6 দেই, যাই দেই না এখন, একটু দেখি কেমন হয়। চলো, তো এখন দেখো এই হচ্ছে বিষয়টা। তারা সেভ করে রিস্টোর দিলাম। এই দেখছো এবার কিন্তু মোটামুটি একটু হয়ে গেছে। হ্যাঁ, একটু কিন্তু হয়েছে। দেখছো মোটামুটি টেবলটা হয়েছে না? এইবার কথা হচ্ছে যে আমরা এটার একটু হাইট এবং উইডথটা ঠিক করি। ধরো সেল প্যাডিংটাকে একটু আমরা একটু আর কমাই দিই, দরকার হলে আর একটু বাড়াই দিই। ধরো 7 দিলাম বা 8 দিলাম। দেখো কেমন হয়, মানগুলো চেঞ্জ করে আর দেখো একটু মজা নাও কেমন হইতেছে। দেখো এই দেখছো এটা একটু বড় হয়ে গেছে, তার মানে একদম মোটামুটি আমাদের যে টেবলটা দরকার ওটা হয়ে গেছে কিন্তু। ওই বুঝতেছো? আচ্ছা এখন এটার একটু হাইটটা এবং উইডথটা একটু দেখি। হাইটটা দিলাম পুরো স্ক্রিনের 20%। আমি সবসময় পার্সেন্টেজে দিই, তুমি কোনো নাম্বার দিতে পারো, সমস্যা নেই। তাহলে হাইটটা দিই 20% বা সমান সমান দিই, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে 20% দিই। পার্সেন্টেজ চিহ্নটা কোথায়? এই যে পার্সেন্টেজ। আর উইডথটাকে দেই
উইডথটাকে দেই আমরা 30%। 30% বলতে ফুল স্ক্রিনের 30%। স্ক্রিন বড় ছোট করবা তো তোমার টেবল বড় ছোট হইব। হ্যাঁ, ঠিক আছে। তো যেহেতু দুইটাই পার্সেন্টেজে দিছি, সুতরাং এটাও আমরা পার্সেন্টেজে দেব। তো এখন আমরা এটাকে সেভ করি, সেভ। তো তুমি এখন দেখো এটাকে রান করো, এখন দেখো এটা হয়ে গেছে কিন্তু। দেখো তুমি এবার এই যে এটাকে একটু বড় ছোট করো, দেখছো এটাকে চেঞ্জ হচ্ছে না কেন? দাঁড়াও, একটু সমস্যা হয়েছে, মেবি বানানে ভুল করছি। ডাব্লিউ এ জি উইথ, হয়তো একটু সমস্যা করে ফেলছে, যাই হোক। ও এখানে ইয়া দিইনি আমরা, যেহেতু দুইটার মধ্যে ইউজ করি, বা তারাও একটু দেখতেছি, সমস্যা নাই। যাই হোক এইভাবে হবে আর কি। তো এখন এই যে তুমি এটাকে যতই চেঞ্জ করো, আরে সমস্যা হইতেছে কি বুঝতেছি না তো। বানানে বলেছেন ডাব্লিউ উইথ, আচ্ছা যাই হোক, এখানে হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে। যেভাবে হোক এটা দিলে আর কি তোমার ইয়ার মধ্যে চেঞ্জ হলো, এটা সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এই যে খোপের মধ্যে তুমি কিছু লিখতে চাইতেছো, এই যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে তুমি কিছু লিখতে চাইছো, তো চলো লিখি। ধরো আমরা এখানে প্রথম খোপটার মধ্যে আমরা লিখতে চাচ্ছি যে সাকিব, SHAKIB, সাকিব। তো সাকিব লিখলাম। দেখো আমরা এটাকে সেভ দিই। এখন আমরা একটু ভিজুয়ালাইজ করি। দেখছো সাকিব লেখা উঠছে কিন্তু, এই দেখছো সম্পূর্ণ টেবিলটার মধ্যে সাকিব লেখা উঠছে, সাকিব উঠছে না? তো তুমি চাচ্ছ যে এটাকে ডান দিকে সরাতে, সাকিব লেখাটাকে কোথায় সরাতে চাচ্ছ বলো তো? তুমি এটাকে চাচ্ছ যে ডান দিকে সরাতে। তো ডান দিকে সরাতে বলতে তুমি এখন কি লিখবা? অ্যালাইন লিখবা, ALIGN, অ্যালাইন লিখে অ্যালাইনমেন্টটা ঠিক করতেছো। এটা তুমি সব ক্ষেত্রে ইউজ করতে পারবা, ছবির ক্ষেত্রেও। তাহলে অ্যালাইনমেন্টে রাইট দিই, হ্যাঁ রাইট দিলে এটা ডান দিকে যাবে। WRIGTGTH, রাইট। এখানে সেভ, ওকে। দেখো তো এখন কই আছে? মাঝখানে আছে কিন্তু। তো কিন্তু আমি অ্যালাইনমেন্টটা কই দিছি দেখো তো, এই যে অ্যালাইনটা কিন্তু সাকিব লেখাটা এখন কোথায় হবে? এই দেখছো একটু চাইপা গেছে না? একটু কিন্তু ওই পাশে গেছে, ঠিক আছে? এরকম। এখন তুমি যদি এটাকে লেফট দাও তাহলে কি হবে দেখো, দেখছো এটা একটু এই পাশে এসে পড়ছে, ঠিক আছে? এটাকে যদি তুমি সেন্টার দাও, যদি এখানে প্রবলেমগুলো ভালো করে হচ্ছে না, CENTER, সেন্টার, তাহলে দেখো কই হচ্ছে। সেন্টার দিলে একসময় মাঝখানে হয়ে যাবে। এটাকে একটু বড় করলে তুমি চেঞ্জটা বুঝতে পারবে। দেখো এই যে দেখো, এটা সেন্টারই আছে, যার কারণে একটু সমস্যা হয়েছে। যাই হোক, তো এই হচ্ছে বিষয়গুলো, এই লাইনগুলো তুমি এভাবে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এখন তোমার ইচ্ছে হইতেছিল এই যে এই বক্সটার মধ্যে তুমি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা লিখবা। এই যে এটার মধ্যে, এই যে এই গড়টার মধ্যে তুমি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা লিখবা। তাহলে কি করবা কত? তুমি এটা কয় নাম্বার ঘর আছে বলো? এটা কয় নাম্বার ঘর? এটা তো ছিল 2 এর 1 নাম্বার, ঠিক না? 2 এর 1, তাহলে 2 এর 1 এ যাও। 2 এর 1 মানে কি? এই যে এটার মধ্যে টিআর 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 টিআর, এই যে 2 এর 1, এই যে এখানে। তাহলে এখানে তুমি কি লিখবা? a প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখবা। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, প্লাস a প্লাস বি হোল স্কয়ার, তাহলে আগে ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট a, তারপর প্লাস এই হচ্ছে b, b, a প্লাস b হোল স্কয়ার, তার মানে স্কয়ারটা সুপারস্ক্রিপ্ট হিসেবে থাকবে। তোমাদেরকে কিন্তু আগেই শিখেছিলাম সুপারস্ক্রিপ্ট হিসেবে কিভাবে থাকে। তাহলে এস ইউ পি, সুপ 2, ওই বুঝতেছ? 2, এই হচ্ছে SUP, সুপ।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু সমান সমান a স্কোয়ার মানে a সুপারস্ক্রিপ্ট এস ইউপি সুপ টু a স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার নাকি? তাহলে বি স্কোয়ার বলতে বি, আর এই হচ্ছে আমাদের দেখো এস ইউপি সুপ, এটাও সুপারস্ক্রিপ্ট হিসেবে থাকবে কারণ স্কোয়ার তো, সুতরাং এই হচ্ছে এস ইউপি। দেখো তো বুঝতেছো কিনা ভাইয়ারা? দেখো এই যে 2 নাম্বারটার মধ্যে আমরা লিখতে চাচ্ছি, সুতরাং এই 2 নাম্বার খালি জায়গাটার মধ্যে আমরা এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে a স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার এটা এখানে ক্লোজ করে নি না, তাহলে অফকোর্স ক্লোজ করতে হবে এস ইউ পি সুপ। ওকে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন দেখি আমরা এটাকে সেভ করে নেই। তো সেভ করে আমরা এখন এটাকে একটু রান করি, দেখো কি হয়। ওই দেখতেছো হয়ে গেছে, কিন্তু দেখছো যে এখানে a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইভাবে তুমি যে বক্সের মধ্যে যা যা লিখতে চাও ওইভাবে করতে পারো। এখন তোমার কথা হচ্ছে এই যে সাকিব লেখা ওটা হইলো না, সাকিব লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, আমি লাল কালার করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, সাকিবের পিছনের ব্যাকগ্রাউন্ডটা মানে 1 নাম্বার বক্সটা, একের 1 নাম্বার বক্সটাকে আমি কি করতে চাই, লাল কালার করতে চাই। তাহলে কি করতে হবে, একের 1 নাম্বার ঘরটা কোথায়, এই যে এখানে। তাহলে এখানে তুমি কি লিখবে, ব্যাকগ্রাউন্ড কালার, BAC ব্যাক গ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড কালার, COLOR ব্যাকগ্রাউন্ড কালার। এখন তুমি কি করতে পারো, এখন তুমি দাও রেড দাও, RED রেড, রেড কালার করতে চাও, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটাকে একটু স্পেস দিয়ে, বুঝতেছো? যেখানে যা পরিবর্তন সেইখানে তুমি সেই অ্যাট্রিবিউট। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন চাইলে তুমি ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ড কালার লিখবা, তাহলে হয়ে যাবে। সেভ। এখন আমরা একটু এটাকে রান করাই। ও আচ্ছা, কিছু একটা ভুল লিখছি, দাঁড়াও। রেড ব্যাকগ্রাউন্ড কালার, কোন একটা বানান হয়তো ভুল লিখছি। COLOUR কালার রেড, এক মিনিট। আচ্ছা দাঁড়াও, এটা একটু প্রবলেম করতেছে, আমি একটু দেখতেছি, দাঁড়াও 1 মিনিট, অনলি 1 মিনিট ওয়েট। আচ্ছা দেখো, এখানে আমরা একটু ভুল করেছি, এখানে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কালার না লিখে আমরা শুধু বিজি কালার লিখব, বিজি, ওকে? আর COLOR, এটা আমেরিকান স্টাইল। যাই হোক, এই রেড দিব, এবার হয়ে যাবে। ওকে, এটাকে একটু ভুল করেছিলাম আমরা, যাই হোক এখানে দেখো এবার এই যে দেখছো লাল হয়ে গেছে। তুমি ইয়েলো করতে চাইলে ইয়েলো হবে। ধরো এই যে এই অংশটাকে আমরা গ্রিন করতে চাই, গ্রিন, তাহলে কি করব আমরা, এই যে এখানে আমরা একটা ভিজি কালার দিব, ভিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, মনে থাকবো ভিজি কালার। এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, নতুন নতুন অ্যাট্রিবিউট শিখতেছি কিন্তু আমরা, ঠিক আছে? তো এখানে আমরা কি লিখবো, গ্রিন লিখতে পারি, গ্রিন। Okay, now we will save it and we will observe the change. Okay, এই দেখছো সবুজ হয়ে গেছে। এভাবে তুমি চেঞ্জ করতে পারতেছো। এখন এই যে কালারের ব্যবহারগুলো করতেছো, এবং যেহেতু তুমি যেই পেজে কোডিং গুলো করতেছো ঠিক ওই পেজেই তুমি কালারিং গুলো করতেছো, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। কেন? কারণ ইউ আর নট ইউজিং ডিফারেন্ট পেজ, ইউ আর ইউজিং অনলি ওয়ান পেজ। যেখানে তুমি HTML করতেছো ঠিক ওইখানে তুমি এই কাজগুলো করতেছো, ঠিক আছে? ধরো এখানে তুমি অন্য কিছু লিখতে চাও তো লিখতে পারো। এখন ধরো এই যে বর্ডারগুলো আছে না, টেবিলের বর্ডারগুলো, এই টেবিলের বর্ডারগুলোকে আমি একটা কালার দিতে চাই। ধরো সেই কালারটা হচ্ছে ব্ল্যাক দিতে চাই, অথবা আমরা সেই কালারগুলোকে ধরো একটা কালার সবুজ কালারে দিতে চাই, ধরে নাও। তাহলে কি করবো, টেবিলের কালারগুলো চেঞ্জ করবো, টেবিলের বর্ডার। তাহলে এই যে এখানে যেতে হবে, টেবিল বর্ডার আছে না,
এই যে এখানে সেল স্পেসিং, সেল প্যাডিং এখানে দিয়ে লাস্টটাতে দিতে পারো, তবে প্রথমে যেখানে হোক কোনো সমস্যা নেই, মানে থাকলেই চলে। তো ধরো আমরা এখানে বর্ডার কালার দিতে চাই, BORDER বর্ডার কালার, এবং এটাকে মিলিয়ে লিখতে হবে। ওকে, তো এখন ধরো বর্ডার কালার দিলাম কি, রেড দিই, দেখি রেড দিলে কেমন হয়। এখন তুমি এটাকে ইনভার্ট কমা দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা হয় না। দেখো এখন আমরা এটাকে সেভ করে নিই। দেখো এখন চেঞ্জটা দেখো, বর্ডার কালারটা দেখো কেমন হয়। দেখছো এই যে বর্ডার কালারটা কেমন হয়েছে, বর্ডার কালারটা কিন্তু লাল হয়ে গেছে। ঠিক এইভাবেই তুমি এই যে কালারগুলো চেঞ্জ করতেছো, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ঠিক এভাবে অ্যালাইনটাকে চেঞ্জ করতে পারতেছো। ঠিক আছে, তো আমি আশা করি তোমরা এগুলো বুঝতেছো। হ্যাঁ, এখন ধরো আমি আরেকটা চেঞ্জ দেখাই। ধরো তুমি এই টেবলটার মধ্যে একটা ক্যাপশন দিতে চাচ্ছ, ক্যাপশন তো বোঝো না, ক্যাপশন বোঝো না, ক্যাপশন তো জানোই তোমরা। এই যে ধরো আমরা উপরে একটা নাম লিখতে চাচ্ছি, নামটা হচ্ছে, আচ্ছা ধরো আমরা এই যে এই বক্সগুলোর মধ্যে কিছু লিখতে চাই, এই বক্সগুলোর মধ্যে ধরো লিখলাম সাকিব, তারপরে লিখলাম হচ্ছে অনেক নাম হইতে পারে, ধরো আমরা লিখি, ধরো আমরা সেকেন্ড এইগুলো খালি রাখলাম না, সাকিবের পরে লিখলাম তামিম, TAMIM তামিম, তারপরে লিখলাম তুষার, TUSAR তুষার। ঠিক আছে, তুষার, TUSAR তুষার। ঠিক আছে, তো এখন ধরো এই হচ্ছে চেঞ্জগুলো। তারপরে এইখানে ধরো এই জায়গাটার মধ্যে লিখলাম আমরা সোনালী। ঠিক আছে, তারপরে ধরো এইটাকে খালি রাখলাম, এটার মধ্যে লিখলাম আমরা সোহান। ঠিক আছে, তো চলো আমরা এবার একটু চেঞ্জগুলো দেখি। সবগুলো বরাট করে দিলাম। আমি কিন্তু একটার মধ্যে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি, পরের যেটা আছে ওটাকে আমরা দেখাবো, সমস্যা নেই। তো এখন দেখো এই চেঞ্জগুলো দেখো এবার কিভাবে হচ্ছে, দেখছো তামিম, তুষার, সোনালী, সোহান হয়ে গেছে কিন্তু। তো এইবার কথা হচ্ছে যে এই যে তুমি তুষারটাকে ধরো আন্ডারলাইন করতে চাও, তুষারটাকে আন্ডারলাইন করতে চাও, তো তুষারটাকে আন্ডারলাইন করলে আন্ডারলাইনটাকে ইউজ করে দিবা, তুষার কই লেখা আছে, এই যে তুষার এখানে, তো আন্ডারলাইন ইউজ করে দিবা এখানে। এটা কিন্তু আর অ্যাট্রিবিউট না, আন্ডারলাইনটা কি একটা ট্যাগ, সুতরাং ইউ। ঠিক আছে, এই ধরো ইউ, এখন ধরো তুষার আন্ডারলাইন হয়ে যাবে। এই সেভ, এই নাও চেঞ্জটা দেখো কি হচ্ছে, দেখো তুষার আন্ডারলাইন হয়ে যাবে এখন। এই দেখছো তুষার আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা চেঞ্জগুলো করতে পারি। এখন কথা হচ্ছে ধরো আমরা এখন টিএইচ ট্যাগের ব্যবহারটা দেখি। টিএইচ, ধরো আমরা এই যে প্রথম লাইন যেটা আছে এটার মধ্যে সবগুলো টিডি উঠাই আমরা টিএইচ লিখবো। টিএইচটা কখন লেখা হয়, টিএইচটা মূলত তোমাদের প্রথম যে বক্স রুটা আছে ওই রুয়ের মধ্যে অনেক সময় দেখবা যে দেখবে যে তোমরা লেখাগুলো অনেক বোল্ড হয়, কারণ এখানে তো নামগুলো লেখা থাকবে না, লেখা থাকতে পারে ধরো কোনো কিছুর নেম, কন্টাক্ট নং, হ্যান ত্যান। তো প্রথম লাইনটা যদি অনেক বোল্ড হয় তখন তুমি এটাকে সরাসরি টিএইচ ট্যাগ ব্যবহার করে তুমি লিখতে পারো। দেখো টিএইচ ট্যাগের একটু ব্যবহারটা দেখাই আমি। এই যে প্রথমে টি আর টিডি, আমি এটা টিএইচটা লিখি, হ্যাঁ টিএইচ, তাহলে এখানে আমরা টিএইচ দিয়ে দিই। দেখো এবার লেখাগুলো চেঞ্জগুলো দেখো। ঠিক আছে, টিএইচ দিয়ে দিই। টিএইচটা কেন বোল্ড করার জন্য, এবং এটা সবসময় আমরা যেখানে দেখবো বোল্ড লেখা, এখন বলতে পারো যে ভাইয়া বোল্ড লেখার জন্য তো আমরা সরাসরি ভি ট্যাগ ইউজ করতে পারি, করতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবেও করা যায়। ঠিক আছে, তুমি টিডির জায়গায় যদি টিএইচ দাও তাহলে লেখাগুলো একটু বোল্ড হবে, একটু মোটা হবে। দেখো একটু দেখাই আমি, ধরো সেভ করে নিই, এই ধরো সেভ। ঠিক আছে, এখন দেখো তুমি চেঞ্জটা দেখো। আচ্ছা এখন দেখতেছো না কেমন, একটু আমি চেঞ্জ করছি, এখন তুমি দেখো, দেখছো কেমন মোটা হয়েছে না, এ বুঝতেছো মোটা কিন্তু হয়েছে। তার মানে এই যে প্রথম লাইনগুলো যখন একটু মোটা করতে চাবো, শুধু প্রথম না, আমি যদি সোনালী লেখাগুলোকে মোটা করতে চাই তখন আমরা টিএইচ ইউজ করতে পারি। কিন্তু আমরা পরীক্ষার মধ্যে যদি টিএইচ দেখি যে প্রথম লাইনটা মোটা আছে, সবসময় প্রথম লাইনের জন্য এটা ব্যবহার করা হয়, তখন প্রথম লাইনের মধ্যে মোটাটা লিখে ফেলবো। ঠিক আছে, তো এরকম আমি কত কিছু দেখাইতেছি কিন্তু। এখন ধরো আমরা ক্যাপশন দিতে চাই, টেবলটার ক্যাপশন বলতে টেবলটার ক্যাপশন হতে পারে নেম অফ দ্য স্টুডেন্টস। তো ক্যাপশনটা তুমি কই দিতে পারো, তুমি ক্যাপশনটা টেবলের সবার শুরুতেও দিতে পারো, অথবা তুমি এই যে মানে টেবল শেষ করার পরেও তুমি বোর্ডের মধ্যে দিতে পারো, কোনো সমস্যা নেই, ক্যাপশন এক জায়গায় দিলে চলে। তুমি নিচেও দিতে পারো, উপরে দিতে পারো, ধরো আমরা উপরে দিতে চাই, ধরো এই যে এখানে দিতে চাই, কোনো সমস্যা নেই, টেবল বোর্ডের মধ্যে দিই আমরা। এখন এটা টেবলের অংশ না, ক্যাপশনটা ক্যাপশন আকারে হবে, তাহলে CAP ক্যাপ TION ক্যাপশন। তাহলে এই ক্যাপশনটা কিন্তু শুধু কেবল তুমি যে টেবলের ক্ষেত্রে ইউজ করবে এমন না, তুমি ছবির ক্যাপশন দিতে চাইলে তুমি ছবির মধ্যে ইউজ করতে পারো, আমি দেখাবো এগুলা। তো ধরো এই ক্যাপশন, তাহলে ক্যাপশনের মধ্যে দিলাম নেম অফ স্টুডেন্ট, NAME নেম, OF অফ, STUD
UDENT, নেম অফ স্টুডেন্টস। ঠিক আছে, আচ্ছা আমি লিখলাম একটা জিনিস, ঠিক আছে। এখন ক্যাপশন ক্লোজ করে দাও, CAPTION, ক্যাপশন। তো এটা তুমি উপরে লেখা যে কথা, মানে এই যে এইখানে লেখা যে কথা, তুমি যদি সবার শেষে লিখো এই যে এখানে, তাও সমস্যা নেই, ঠিক আছে। এই বুঝতেছ, এই যে ক্যাপশন CAPTION, ক্যাপশন নেম অফ দ্য স্টুডেন্টস, একটু নেমটা ছোট সুন্দর করে লিখি, নেম অফ স্টুডেন্টস, ঠিক আছে। তো এখন দেখো, তুমি পরিবর্তনটা দেখো, সেভ করো, ক্যাপশন দিলাম কিন্তু, সেভ ক্যাপশন, দেখো ক্যাপশন। এবার আমরা একটু কি করি, আমরা একটু এটা দেখি, দেখছো নেম অফ দ্য ক্যাপশন হয়ে গেছে। এখন বলতে পারো যে ভাইয়া ক্যাপশনটা তো কেমন হইলো, মাঝখানে তো হইলো না। তাহলে মাঝখানে না হলে তুমি মাঝখানে এবার নেও, কি করবা বলো? তুমি এটাকে একটু ক্যাপশনটাকে অ্যালাইনটাকে চেঞ্জ করতে চাচ্ছ, এই তো, তাহলে চেঞ্জ করো অ্যালাইনটাকে। যেখানে অ্যালাইন চেঞ্জ করা প্রয়োজন হবে তুমি ওইখানেই তুমি মানে স্টার্টিং ট্যাগের মধ্যে অ্যালাইনটা দিয়ে ALIGN অ্যালাইন দিয়ে সেন্টার নিতে চাও না, কারণ সেন্টার হলে সুন্দর হয়। তাহলে CENTER ইনভার্টেড ইউজ করতে পারি, নাও করতে পারি, নো প্রবলেম। এখন ফাইল এই সেভ। এখন তুমি চেঞ্জটা দেখো, এই হচ্ছে, ও সমস্যা হচ্ছে না, নেম অফ দ্য স্টুডেন্টস কি কি সমস্যা হয়েছে, ALIGN অ্যালাইন, CENTER। দাঁড়াও 1 মিনিট, হয়তো কোনো একটা প্রবলেম হইতেছে। আচ্ছা যাই হোক, এখানে কোনো একটা প্রবলেম হইতেছে, ঠিক আছে। এভাবে তুমি অ্যালাইনটাকে ঠিক করতে পারো, আমি এটাই বললাম আর কি। তো এখন ধরো এই যে এই টেবলটা কিন্তু তোমার এই যে এই পেজের মধ্যে মাঝখানে নাই, ঠিক আছে। দেখো এই টেবলটা কি কোনো মাঝখানে আছে? আচ্ছা ক্যাপশনটাকে যদি আমরা ধরো আমরা যদি এই টেবলটার যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটাকে যদি আমরা কি করি, আমরা কোনো একটা মাঝখানে নিতে চাই, তাহলে কি করব আমরা, আমরা এখানে এই প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করতে পারি। উই ক্যান ইউজ প্যারাগ্রাফ ট্যাগ। এই সম্পূর্ণ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা ধরো এই সম্পূর্ণ টেবলটাকে বসাতে চাচ্ছি। এই প্যারাগ্রাফ কি করে, একটা প্যারা তৈরি করে ফেলে। তো এখন তুমি প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইনটা দাও, ALIGN অ্যালাইন, অ্যালাইন দিয়ে তুমি এখানে লিখো সেন্টার লিখো, CENTER সেন্টার, ঠিক আছে। ALIGN সেন্টার। দেখো এই যে পি দ্বারা শুরু করলাম, পি প্রথমে বডি, বডির পরে ক্যাপশন, ক্যাপশনের পরে পি, তারপরে টেবল, টেবলের পরে এখন টেবলটা দেখো কই যায়, সেভ দাও। দেখো এটা কিন্তু কিনারে আছে না, দেখো এই যে এখানে দেখো, এটা এখানে মাঝখানে চলে আসবে, দেখছো। কিন্তু ক্যাপশনটা কিন্তু এখানে রয়ে গেল। সুতরাং ক্যাপশনটাকে তুমি কি করতে পারো, ক্যাপশনটাকে তুমি যদি মাঝখানে আনতে চাও তাহলে ক্যাপশনটাকে তুমি টেবলের ভিতরে ভরে দাও। তুমি ক্যাপশনটাকে টেবলের ভিতরে নিয়ে আসো ক্যাপশনটাকে, তাহলে এটা ঠিকঠাক মতো হবে, ঠিক আছে। এই ক্যাপশনটাকে তুমি কাট করে টেবলের ভিতরে নিয়ে আসো, মনে থাকবে, পেস্ট। তো এখন তুমি এটাকে সেভ করে দাও। এখন চেঞ্জটা দেখো, এই যে এখন ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে। এখন তুমি অ্যালাইন সেন্টারে হয়ে গেছে, মানে ক্যাপশনটাকে তোমাদের টেবল ট্যাগের ভিতরে লিখতে হবে। আর যদি তুমি টেবলটাকে চেঞ্জ করতে চাও, মানে টেবলটাকে তো আগে তো ছিল এটা একদম কর্নারে, ঠিক না, এখন এটা মাঝখানে আনতে চাও তাহলে পি এর ভিতরে ভরে দিতে হবে। ঠিক একটা ছবিকেও যদি তুমি একটা ছবি যোগ করো তাহলে এটা কিন্তু এখানে এখানে হবে। কিন্তু তুমি যদি চাও যে ছবিটা মাঝখানে আনতে, তাহলে এভাবে এইটাকে সম্পূর্ণ পি এর মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়ে তারপরে করতে পারো। অথবা তুমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ না করে তুমি এখানে H1 ইউজ করতে পারো। H1টা কি, H1 H2 এগুলা আসলে ভেরি করে। তুমি যদি H1 দাও, এই যে প্যারাগ্রাফের জায়গায় যদি তুমি H1 দাও তাও হবে, কোনো সমস্যা নেই, একই আউটপুট আসবে। দেখো এই যে কোনো আউটপুটের চেঞ্জ হবে না, H1, ঠিক আছে। H1 দিলে একটু বড় হবে, H2 দিলে একটু ছোট হবে, সরি H1 দিলে বড় হবে, H2 দিলে ছোট হবে, হ্যাঁ। তো এখন দেখো সেভ করে নেই, এই দেখো চেঞ্জটা দেখো। ও এটা আবার কি হচ্ছে, এটা প্রবলেম হয়েছে না, যাই হোক। ও সরি, তাহলে এটাকে তুমি
h1 না দিয়ে তুমি সম্পূর্ণ এটাকে p দিয়ে লিখো, সমস্যা নেই। তার কারণ হচ্ছে যে h1 দ্বারা তুমি কোনো লেখাকে অ্যালাইনটাকে চেঞ্জ করতে পারবা। এই হচ্ছে p। ওকে, এই হচ্ছে সেভ। তো এইভাবে আমরা বিভিন্ন এখানে করতে পারি, অনেক কিছু করতে পারি। ঠিক আছে, তো এখন ধরো তুমি চাচ্ছ যে এই যে তুষার নাম, এই তুষার নামের মধ্যে একটা হাইপার লিঙ্ক যুক্ত করতে। তো সুতরাং তুমি কিভাবে যুক্ত করবে বলো তো? ঠিক আগের মধ্যে তোমাকে হাইপার লিঙ্ক যুক্ত করা শিখেছি না? কেমনে? গত ক্লাসে আমরা কিভাবে শিখছিলাম? তুষার নামের মধ্যে যাই, এই যে তুষার নাম কই বলো, তুষার নাম কই, এই যে তুষার নাম। তো তুষার নামের মধ্যে হাইপার লিঙ্ক যুক্ত করতে হবে। তাহলে অফকোর্স হাইপার লিঙ্ক যুক্ত করা কিভাবে করতে হয় আমরা জানি, জানি তো না? প্রথমে এ ফর অ্যাঙ্কার দিয়ে তারপরে রেফারেন্স দিতে হবে, HREF। তারপরে কি করতে হবে, আমাদের যে লিঙ্কটা যুক্ত করবে সেটা দিতে হবে, যেহেতু আমরা এটা এক্সটার্নাল লিঙ্ক। তাহলে অফকোর্স www ডট, ধরো আমরা http নেই, http, হ্যাঁ, http, তারপর কি ক্লোন, তারপরে www ডট, ধরো আমরা google.com এ দিতে চাই, GOOGLE, গুগল। তারপরে কি করতে পারি আমরা বলো, এই তো এখন google.com। ওকে, তো আমরা যদি এটাকে আমি গত ক্লাসে দেখাইছি কিভাবে হাইপারলিংক যুক্ত করতে হয়। তাহলে অফকোর্স এখন আমরা এইখানে এটাকে দিয়ে আমরা এখন এই তুষার নামটা লিখলাম, তারপরে এখানে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, জাস্ট এই দেখো, এই যে তাকাও, এই যে তুষার নামের মধ্যে আমরা লিঙ্ক যুক্ত করে ফেলেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ, HREFWW.google.com। এখন তুষার নামের মধ্যে টিপ দিলে তোমার দেখবা যে কি হবে, একটা লিঙ্ক যুক্ত হবে। এইভাবে তুমি যে কোনো কাজটাই করতে পারো। এখন সেভ দিয়ে আমরা, মানে যে কোনোখানে তুমি লিঙ্কটা যুক্ত করতে পারো। ভিডিওটা লেন্দি, বাট আমি সবকিছু দেখাচ্ছি এখানে। এই দেখছো তুষারটা কিন্তু একটু নীল হয়ে গেছে। নীল মিন্স কি, এটার মধ্যে একটা লিঙ্ক যুক্ত করে ফেলছি। তো এখন টিপ দিলে এটা গুগলে চলে যাবে। নেট স্লো, দ্যাটস, এই যে গুগল আসে পড়ছে, কিন্তু দেখছো গুগল আসে পড়ছে। ওফ, দেখছো, এইভাবে তুমি লিঙ্ক যুক্ত করবা। যেখানে লিঙ্কটা যুক্ত করতে বলা হবে, তুষার না বলে যদি সাকিব নামের মধ্যে বলতো, তাহলে তুমি সাকিব নামের মধ্যে কিভাবে লিঙ্ক যুক্ত করে, তোমার গত ক্লাসে শিখেছি না? কেমনে লিঙ্কটা যুক্ত করে শিখেছি, করবা কিন্তু ওইভাবে করে ফেলবা, ঠিক তুষারের মধ্যে যেভাবে করলাম। এখন ধরো আমরা চাচ্ছি যে এই যে ধরো জানি প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহারটা বুঝলা তো? প্যারাগ্রাফ লেখার মধ্যে তুমি কিছু লিখে সেই লেখাটার একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আটকায়া লেখার লাইনটাকে তুমি চেঞ্জ করতে পারবা, মানে প্যারা প্যারা হিসেবে হবে। ধরো 3টা লাইন 4টা লাইন একটা প্যারা হলো, 5টা লাইন 4টা লাইন আরেকটা প্যারা হলো, এভাবে। তো এখন ধরো ধরো একটু দেখাই, ধরো সরি, আমরা যদি একটু যাই ওইখানে, গুগল এসে পড়ছি না, ধরো আমরা একটু ওইখানে যাই। এই দাঁড়াও, ধরো এই যে এখানে আমি একটা ছবি যুক্ত করতে চাচ্ছি, এই যে এটাকে মুছে। তাহলে এখানে যদি ছবি যুক্ত করতে চাই, তাহলে তুমি ইমেজ ট্যাগ দিয়ে ছবি যুক্ত করে ফেলবা, ঠিক আগের মতোই। তো এইভাবেই তুমি যদি এই মানে ছবিটা যদি যুক্ত করতে চাই, তাহলে করি, ধরো করি আমরা, হ্যাঁ, কোজানি আমাদের ইয়েটা এই ছিল এখানে। তো ধরো আমরা এই ছবিটাকে সংযুক্ত করতে চাই, দেখো এই যে এই ছবিটাকে, এই যে এফবি ছবিটাকে যুক্ত করতে চাই। তাহলে যুক্ত করতে চাইলে এটা কি সাকিব.png ছবি কিভাবে যুক্ত করে শিখেছি না গত ক্লাসে? তাহলে কি করতে চাই আমরা, এই যে a+b² এটাকে মুছে দিই, হ্যাঁ, বা এটা দেখেও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে করি আমরা এখানে, তাহলে IMG ইমেজ, হ্যাঁ, তারপর কি লিখতে হবে বলো, ইমেজের পরে আমরা ইমেজ টাইপটাকে আনতে হবে। তো ইমেজ টাইপটাকে আমরা কিভাবে আনি, IMG, তারপরে লিখতে হয় আমাদের একটা এট্রিবিউট দিতে হয়, ঠিক না? সেই এট্রিবিউটটা কি, মানে ছবির ইমেজ টাইপটা, ঠিক তো? গত ক্লাসে শিখেছিলাম, কি মনে আছে? আমরা এখানে লিখবো SRC মানে সোর্সটা দিয়ে আমরা ইমেজ টাইপটাকে দিব, এবং ইমেজ টাইপটা কি বলতো, এসেছে KIB সাকিব ডট PNG, এই তো হয়ে গেছে। এখন এই তো, তো এখন বিষয়টা হচ্ছে যে কোনো ফোল্ডারে না থাকলে আমরা ফোল্ডারের নাম উল্লেখ করবো না, কিন্তু ফোল্ডার থাকলে ফোল্ডার উল্লেখ করবো। আর এখানে ইনভার্টেড কমা না দিলেও চলে, দিলেও চলে, তারপরে দেই, আমার সমস্যা নেই। তো চলো আমরা দেই। তার মানে দেখো, এখন আমি কিন্তু তোমাদেরকে একটা টেবলের মাধ্যমে সব দেখাই ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই হচ্ছে বিষয়টা, দেখো। আচ্ছা, ছবিটা তো আমরা একটু ইয়া করে দিছিলাম না, মানে
কি বলা হয় মানে হাইট উইডথটা দিই নেই, যার কারণে ছবিটা বিশাল বড় হয়ে গেছে। তো চলো আমরা হাইট উইডথটা একটু দিয়ে নিই। তাহলে উইডথেই WIDTH উইডথ দিলাম আমরা কত 200 বা 300 দিই, হ্যাঁ 300। আর হাইট HEIGHT এটাকে দিলাম আমরা 300, 200 দিই, হ্যাঁ নিজের ইচ্ছা মতো দিলাম। এখন আমরা ও SRC এর মধ্যে কিন্তু দিতে হবে সম্পূর্ণটা, ঠিক আছে? না SRC না, মানে ইয়ার মধ্যে টাইপের মধ্যে। যাই হোক এই তো হয়ে গেছে, একটু ছোট করে দাও, অনেকগুলো লেখা তো যার কারণে একটু হয়ে গেছে। তাহলে হাইট উইডথ সব ঠিক আছে, ওকে। তো এখন আমরা দেখি কি হয়, সেভ দেই। এখন আমরা এটাকে সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারবো। দেখো তুমি রিস্টার্ট দাও, এখন ছোট হয়ে গেছে, এই যে দেখছো, দেখছো এখন মোটামুটি ছোট হয়ে গেছে। এই যে পিকচারটা তুমি বসাই দিতে পারলা। এই যে এইভাবেই আমরা অনেক কিছু করতে পারি। আমি কতগুলো কাজ দেখাইলাম, এই যে রঙিন কাজগুলো করলাম এটাকে বলা হয় ইন্টারনাল CSS, ঠিক আছে? তো এগুলোকে এক্সটার্নালি ভাবে আমি দেখাবো। তো এখন আমি বলছিলাম যে আমি তোমাদেরকে দুইটা টেবল করে দেখাবো। তো একটা টেবল আমাদের করা শেষ হলো এবং একটা টেবলের মধ্যে আমি অনেক ডিজাইন দেখালাম, অনেক লেখা দেখালাম। তো এইভাবে তোমরা পরবর্তী টেবিলের কোডগুলো তো আমি লিখে দিছি, ঠিক না? তো কোডগুলো যেহেতু লিখে দিছি আমি বিশ্বাস করি তোমরা কোডগুলো যেহেতু লিখে দিছি তুমি এটাকে ডিজাইন করতে পারবা। তো যদি তোমরা ওইটা চেষ্টা করো যেটা আমি বোর্ডের মধ্যে দেখাইছি, চেষ্টা করার আর কি আছে, আমি তো সব কোড লিখাই দিছি। সুতরাং আমি একটার মধ্যে বিভিন্ন বর্ডার কালার চেঞ্জ করে দেখাইলাম, তারপর ক্যাপশন কিভাবে দিতে হয় সেটা দেখাইলাম, টেবিলের মধ্যে কিভাবে লিখতে হয়, কিভাবে লিঙ্ক যুক্ত করতে হয়, সবকিছু দেখাই ফেললাম। তো মোটামুটি তারপরে বর্ডার কালার, তারপরে পি ট্যাগের ব্যবহারটা দেখাইলাম। তো আরো কিছু আনুষঙ্গিক ট্যাগের ব্যবহারগুলো আছে, এগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার ট্রাই করব। তো আপাতত আমি একটা টেবিলের সবকিছু দেখাই ফেললাম, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড লাইক মাই ভিডিও এন্ড সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত থাকলো, এবং যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ আমার পেজে জানাতে পারো, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সের মধ্যে, এবং অথবা তুমি আমার কমেন্ট সেকশনে লিখবে যদি কোনো সমস্যা হয়, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে আমরা টেবিলটাকে দেখলাম, পরীক্ষার মধ্যে কিন্তু এত এত কিছু আসবে না, কিন্তু আমি একটার মধ্যেই সবকিছু কইরা দেখাইলাম। পরীক্ষার মধ্যে শুধু টেবিলটা তৈরি করতে হবে, সুতরাং তুমি শুধু টেবিলটা তৈরি করে দিবে। বর্ডার কালার কখনো চেঞ্জ করতে বলা হবে না, যদি চেঞ্জ করতে বলা হয় করবে। ব্যাকগ্রাউন্ড কালার বলা হয় এই যে এটাকে, এই যে ব্যাকগ্রাউন্ড লাল কালার আর সবুজ কালারটা। তারপরে এখানে যদি তুষারের মধ্যে লিঙ্ক যুক্ত করতে হয় তাহলে তোমাদেরকে লিঙ্ক যুক্ত করা আমি শিখাইছি, ছবি কিভাবে যুক্ত করতে হয় তাও শিখাইছি। এভাবে সব কিছু তোমরা একটা টেবিলের মধ্যে করতে পারবা। আবার টেবিলটাকে যখন করবা তখন এইখানে সৃষ্টি হবে, কিন্তু এটাকে মাঝখানে কিভাবে নিলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে সেই প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইনমেন্টটাকে ঠিক করলাম। তেমনি ভাবে এই লেখাগুলোকে তুমি